পারবেন যে কোশ্চেন গুলো কেমন হতে পারে আর কোশ্চেন গুলো কেমন করে আপনারা অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, করতে হবে। আমি একটু হ্যাঁ, হুম, আমি যেটা ভেবেছিলাম ম্যাম, মানে ক্লাস করার আগে, যে প্রত্যেকটা মডিউলের উপরে আপনি কিছু আমাদেরকে কোশ্চেন দিয়ে দিবেন, কোশ্চেন ব্যাংক থাকবে, সেখানেও আনসারও থাকবে। আমরা ওটা বোঝার পরে ওটা আমরা কোশ্চেন গুলো পড়ে আনসারটা করব, এইরকম আমি কিছু ভেবেছিলাম। আমি কি এরকম কিছু বলেছিলাম? না না, এটা আমার পার্সোনালি থেকে বললাম ম্যাম, আচ্ছা, না, এটা এরকম আমার কোনো ধারণা কিছু থেকে না, বললাম। ঠিক আছে? এরকম কোনো কিছু না ম্যাম, কারণ হচ্ছে এখানে কোশ্চেন ব্যাংক দেওয়ার মতন কিছু নেই। কারণ হচ্ছে এখানে সিবিটি এর ট্রেনার এবং অ্যাসেসর পার্টে সবসময় হচ্ছে কি কোশ্চেন গুলো আপনার চেঞ্জ হয়। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন না। ওদের কিন্তু সবসময় হচ্ছে কোশ্চেন গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, ওরা কিন্তু কোনো সেট কিন্তু পুরানো মানে রিপিট হয় না। প্রত্যেকবারই যেখানে অ্যাসেসমেন্ট যাবে প্রত্যেকটা অ্যাসেসমেন্টের সেট চেঞ্জ থাকে। ঠিক আছে, তো প্রত্যেকটা অ্যাসেসমেন্টে যখন সেট চেঞ্জ হবে তখন তো আপনাকে, বাট কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন যদি কিনা আপনাদের সেই আইডিয়াটা থাকে যে কোথা থেকে কোশ্চেনটা আসছে। এটুক যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে আপনারা কি ইজিলি অ্যান্সারটা করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি আপনি এটার জন্য আপনাকে একটু পড়াশোনা করা লাগবে। তো পড়াশোনাটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করি, কথা না বাড়িয়ে, কারণ হচ্ছে আমাকে সেশনও নিয়ে লাগবে। এখন বাজে কয়টা? 9টা 13 বেজে গেল। হ্যাঁ, কথা বলতে বলতে আমি আপনাদেরকে গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি ফর্মেটিভটা। ঠিক আছে, তো আপনারা হচ্ছেন এখনই ফর্মেটিভটা শুরু করে দেন। সিবিএলএম কিন্তু দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সিবিএলএম খুলে তারপরে হচ্ছে আপনারা অ্যাসেসমেন্টটা দিবেন, অর্থাৎ এটা ওপেন বুক এক্সাম হচ্ছে। এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে আমাদের কোশ্চেন গুলো যেগুলো আছে সেটা কেমন আসতে পারে। ইজ ইট ওকে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে অ্যাসেসমেন্টে? না ম্যাম, না ম্যাম, আপনি দিয়ে দেন, আমরা একটু দেখি, মানে আমরা তো বুঝতে পারতেছি না, এখন যদি বুঝতে পারি আপনি দিয়ে দেন। এই রে, কোথায় গেল? নেটে অনেক সমস্যা নাকি? আচ্ছা, এনিওয়েজ আপনারা একটু বলেন, মডিউল গুলো কি আপনারা দেখেছিলেন? সবাই একটু দেখার সময় পান? সেটা একটু শুনি। জি ম্যাম, মোটামুটি পাই। জি ম্যাম, একটু চোখ বুলিয়েছিলাম। তাও ভালো, অ্যাটলিস্ট আপনারা দেখছেন। ঠিক আছে, প্রত্যেক দিনই চেষ্টা করবেন হচ্ছে যে পার্টটুকু আমি করিয়ে ফেলছি ওইটুকু যেন আপনারা দেখে ফেলেন, তাহলে কি আপনাদের আহ, আমার যে কথাগুলো ওটার সঙ্গে লিঙ্ক করে যখন কিনা হচ্ছে আপনারা ওটা দেখবেন, মানে যখন সাথে সাথে দেখে ফেলেন ওগুলো কিন্তু আপনাদের তখন বেশি ভালোভাবে মনে থাকবে। আর যদি এখন আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু আপনি ভুলে যেতে পারেন। ঠিক আছে, কেউ কিছু বলবেন? বলেন স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আসলে আমার তো, আমি পাশাপাশি আরো 2-3টা কোর্স করছি, এবং পাশাপাশি আমার স্টাডিও চলছে। তো হুম, হুম, হুম। মাঝখানে কি, ক্লাসের মাঝখানে কি বিরতি পেতে পারি কিনা, মানে মাঝখানে বলতে আমরা একটানা রবি সোম মঙ্গল ক্লাস করতেছি। আচ্ছা, এই আসলে বিষয়টা আমি না আমরা দেখার একেবারেই সময় পাচ্ছি না, তো আমি খুব দুশ্চিন্তিত হয়ে পড়েছি। ম্যাম, আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো পরে। ঠিক আছে, আজকে একটু আমরা অ্যাসেসমেন্টটা দিই, তারপরে হচ্ছে আমি সেশনটা শেষ করি, তারপরে আমি কথা বলবো। ঠিক আছে, নাহলে আমার কিন্তু টাইম ওয়েস্ট ওকে, হবে। ওকে ঠিক ম্যাডাম। আছে, আমি হচ্ছে ওকে, আপনাদেরকে ওকে, ওকে। জি, জি। ফর্মেট দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা 9টা 16 বাজে দেখতে থাকেন, এটা কিন্তু বেশি সময় নিতে পারবেন না, কারণ আমি কিন্তু সেশন কন্টিনিউ করবো। ওকে, হ্যাঁ, ওকে। তো আপনারা করেন ঠান্ডা মাথায় হচ্ছে পুরা সিবিএলএমটা নাম্বার 1 যেটা আছে ওই মডিউলটা নিবেন। আপনারা ওপেন করবেন প্রত্যেকটা জায়গা। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেনটা আসতে পারে। তো সবাই চেষ্টা করেন হচ্ছে দেখে সুন্দর করে অ্যান্সার করার। আমি যখন কিনা আপনাদেরকে বলবো যে স্টপ করেন তখন আপনারা স্টপ করে দিবেন। টাইম নিয়ে এখন আপাতত কেউ চিন্তা করতে চান না। ঠিক আছে, করেন। আচ্ছা, বাকিরা পরে যারা জয়েন করবে একটু কাইন্ডলি বলে দিয়েন, হ্যাঁ, যে ফর্মেটিভটা আছে দেয়া গ্রুপে, সবাই যেন দেয়। আচ্ছা, কিভাবে লিখবেন? শুধু অ্যান্সারটা লিখবেন, খাতা কলম নিয়ে বসেন, শুধুমাত্র অ্যান্সারটা লিখবেন। আর অ্যাট লাস্ট হচ্ছে আমি সবাইকে একটা একটা করে জিজ্ঞাসা করবো। ঠিক আছে, তখন আমি অ্যান্সারটা দিয়ে দিব। ক্লিয়ার সবাই?
সবাই ক্লিয়ার তো না? তাহলে শুরু করে ফেলেন আপনারা। মাহবুবুর স্যার, আপনি কি সিএস কি কালকে পরে আর ডাউনলোড করতে পেরেছিলেন? মাহবুব স্যার আছেন? জি ম্যাম আছি। না আমি ওই যে কালকে একটু লেটে জয়েন করেছিলাম, যার কারণে হ্যাঁ, আমি ফার্স্ট এই জন্য স্কিপ আপনাকে হয়ে গেছে। দেখিনি, মানে আমি প্রথম থেকে নিজেও চিন্তা করলাম স্যার কি ছিল, লাস্টেও হয়ে গেছে তো প্রায় দেখিনি এখনো। 20-25 মিনিট পরে জয়েন করেছিলাম। আচ্ছা, সমস্যা নেই স্যার। আচ্ছা, আমি একটা ফাঁকে দেখিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, অ্যাসেসমেন্ট নেন। হ্যাঁ, হাফিজ স্যার ঠিক বলেন। আছে। হাফিজুর রহমান স্যার। হাফিজুর রহমান স্যার হ্যান্ড রেজ করেছেন, আপনি কিছু বলবেন স্যার? স্যার আপনি মিউট আছেন, আনমিউট করে কথা বলেন। জি স্যার। হাফিজ স্যার। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার, বলেন স্যার। আ- আমি বলছিলাম এখানে তো কোশ্চিনটা দেখতেছি অনেক বড়, তো আমরা কি পুরাটারই অ্যান্সার করব নাকি কোনো পার্টের নির্দিষ্ট কোনো পার্টের অ্যান্সার করব? না না না, পুরোটাই, পুরোটা আচ্ছা করতে থাকেন, শুরু করেন, ঠিক আছে? করতে ঠিক থাকেন। আছে ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে আপনাদের এনএসডি এর যেরকম কোশ্চেন প্যাটার্ন, যে আমি বলেছিলাম যে এমসিকিউ 10টা থাকবে, শর্ট কোশ্চেন 10টা এবং 5টা হচ্ছে আপনাদের ম্যাচিং থাকবে, সেভাবেই করা। ঠিক আছে? এই প্যাটার্নেই হচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সিস্টেম, যেভাবে কিনা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টটা হবে, ফাইনাল যে সামেটিভ অ্যাসেসমেন্টটা হবে সেটা এইভাবেই হবে। হ্যাঁ, ওই টাইপ অনুযায়ী কোশ্চেনটা করানো। এবং যেহেতু আপনারা এর আগে কোশ্চেন গুলো দেখেননি, ঠিক আছে, যে কেমন হবে, সো এটা হচ্ছে জাস্ট সেই আইডিয়াটা দেওয়ার জন্য। সঞ্জিদা ম্যাম, আপনি কেবল জয়েন করুন না ম্যাম। সঞ্জিদা ম্যাম কি শুনতে পাচ্ছেন? সঞ্জিদা ইসলাম স্বপ্না ম্যাম, একটু আনমিউট করে কথা বলবেন ম্যাম। আচ্ছা, গ্রুপে আমি একটা মেসেজ দিয়ে দিই।
ওরে দেন ওই রুমে, আমার দেরি হবে, 12টা বাজে সেখানে শেষ করতে। আচ্ছা সমস্যা, তুমি ঘুমাইও, বাট আমার তো দেরি হবে মানে ওই রুমে যাইতে। পরীক্ষা না, আমার সেশন শেষ করতে 12টা বাজবে। 12টা বাজবে। ও তাহলে সমস্যা নেই, তাহলে আমি আমার জন্য আমি ওই রুমে যাবানি।
কানে লাগে দে গান মিউজিক দে এ তো হেডসেট দে ইয়া দে মিউজিক দে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ম্যাম ভালো আছেন? ম্যাম শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম। সর আর দাঁড়া আর দাঁড়া ম্যাম মাত্র আসছে। তোর এটা কি সাউন্ড কোয়ালিটি ভালো লাগে তোর কত আমার কানে লাগেই না আমার কাছে মনে হয়, আমি তো বড়টা ইউজ করে অভ্যাস। এখন তো এটা লইছি আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। তারপর তারে দিয়ে সার্ভিস দেবো মরে ভাই নিলে নিবে হ্যালো, কেউ কি বলতে পারবেন ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কিভাবে করব? আপু, আসসালামু আলাইকুম। জি নাই। ওই যে ফর্মেটিভ যেটা দিয়েছে ম্যাম, ওইটা বলেছে যে আমাদেরকে যে মডিউলটা পড়িয়েছে ওখান থেকে দেখে দেখে আনসারটা ঠিক করতে, বের করতে। না কোনো হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওই যে একটা ফরম্যাট দিয়েছে দেখেন। স্যার গ্রুপে একটা ফর্মেটিভ দেওয়া আছে, সবাই ওইটা একটু করবেন। প্রথম যে মডিউলটা আছে ওই মডিউলটা ওপেন করেই সবাই হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার লিখবেন আপনাদের খাতা কলম নিয়ে। যারা পরে জয়েন করেছেন এটা তাদের জন্য।
এই শশা। বাল দিচ্ছে তো। জি ম্যাডাম, সাউন্ড শোনা যায় না। অন্য আমরা কি কথা বলতেছি না নাকি, না ক্লাস শুরু হয়নি এখন? স্যার ফর্মেটিভ চলছে স্যার, গ্রুপে একটা ফর্মেটিভ কোশ্চেন দেওয়া আছে, সবাই পরীক্ষা দিচ্ছে। ও ওকে ওকে, ঠিক আছে। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ম্যাডাম আমি মাত্র জয়েন করলাম, আমি একটু বাইরে ছিলাম, অফিস থেকে আসতে দেরি হলো। তো আমি কি এখন এক্সামটা অ্যাটেন্ড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, করেন স্যার, শুরু করেন। জি। ম্যাডাম আমার যে কোশ্চেন গুলো আছে এটা অ্যান্সার গুলো কিভাবে করব? খাতায় নোট করব না? তো খাতা কলম নিয়ে হচ্ছে আপনি মডিউল খোলা রাখবেন। মডিউল খুলে জি। হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন পড়ে বুঝে অ্যান্সারটা কোথায় আছে সেটা খুঁজে বের করেন। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। সময় কতটুকু ম্যাডাম? টাইম আমি যখন স্টপ করতে বলবো তখন স্টপ করে দিলেই হবে। ঠিক আছে? ওকে। জি। কি জানি কি জানি নাম, ওরা ভুলে গেলাম, দন্ত না দিয়ে প্রথম অক্ষর।
গোস খাইতে। ওমাইক রান্না করে। কি এটা? ও হুম, দূর পড়াশোনা পরে আগে খাইয়ে নি।
আইসে না আসবে ক্লাসটা রাস্তা পরে আগে হলো কোথা লাগছে ভিডিও অন করে রাখছি রেকর্ড হবে হ্যাঁ মিউট ইয়ে করে দেন ভাই অন করে দেন স্পিকারটা ভাই স্পিকারটা অন করে দেন দুই পাশে আছে খালি হ্যাঁ সার্চ এটা দুই দিন আগে ডালেন না কি প্যাকেট সব আমার কাছে দেন এই দেখেন ভালো থাকে সেই শোন পেজ নিয়ে আবি চলো দেখি খাওয়ার আগে নিয়ে ফ্রিজে চলে যাবে খাওয়ার আগে ফ্রিজে চলে মানে কালকে সকালে খেয়ে লিগে আর একদিন দেখ খাওয়া নেই থাকলে তো এই লেগে দেবা করতেছে না তো পুরো পাতিল বড়া খায়া হতে লাইতে হবে সব দেশ দিবেন
সবাই এখন লেখাটা বন্ধ করে দেন প্লিজ। ফর্মেটিভটা শেষ করেন, আমরা সেশনটা শুরু করি। সবাই শুনতে পাচ্ছেন? সবাই আছি তো না আমরা? জি আছি, ম্যাডাম আমি আছি কিছুক্ষণ আছি। আগে বের হয়েছি। কিছুক্ষণ আগে? আচ্ছা, অসুবিধা না জি ম্যাম, সেশন শেষে হচ্ছে আপনি ওই যে কোশ্চেনটা আমি দিয়েছি ওটা একটু ডাউনলোড করে ফেলান, সো দ্যাট যেন জি পরে করেছি। বসে, তাহলে ঠিক আচ্ছা, আছে, সমস্যা নেই। পরে বসে আপনি একটু ওপেন বুকে, হ্যাঁ, মডিউলটা থেকে কোশ্চেন গুলো পড়ে অ্যান্সার করবেন। সবাই এখন লেখাটা স্টপ করবেন। কে কয়টা পেরেছেন বের করতে একটু বলেন তো প্লিজ। ম্যাডাম আমাদের এই যে কোশ্চেন গুলো দিছে এটা পুরোটাই যে সিভিএলএম এর মডিউলে আছে তাই না? জি স্যার, জি, এবং ঠিক thank you. যতটুকু পার্ট আমি পড়িয়েছি ঠিক ততটুকুর মধ্যেই করা। আচ্ছা আচ্ছা। কেউ একজন বলবেন প্লিজ, কোশ্চেন অ্যান্সার লিখেছেন, কয়টা খুঁজে পেয়েছেন সেটা শুনি। 12। এটা কি শুধু এমসিকিউটা ম্যাম, মানে কোন কোন হ্যাঁ, আমি তো শুরু করছি কিছুক্ষণ আগে, আমি 12 পর্যন্ত আসছি আর কি। 12টা খুঁজে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুড। নেক্সট কেউ জি আমি একটু বলেন। মোটামুটি করেছি ম্যাডাম 16-17 এমসিকিউ গুলো শেষ করতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি বুঝতে চাচ্ছিলাম যে আপনারা খুঁজে পেয়েছেন কিনা, সেটাই আমার দরকার ছিল। জি ম্যাম কিছু কিছু পেয়েছি, মানে পেয়েছি আর কি মোটামুটি। ঠিক আছে, কারণ আমার আপনাদেরকে মডিউলটা ঘুরে দেখা, আর সেই ঘুরতে যে হচ্ছে কার কার সঙ্গে দেখা হলো সেটা দেখানোর দরকার ছিল। So, ওইটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং কিভাবে দেখা হতে পারে সেই জিনিসগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। ওই যে কোশ্চেন গুলো, যে কোন কেমন কোশ্চেন হবে ওটা কিন্তু আপনারা বুঝে গিয়েছেন, জি এটা বুঝতে ঠিক আছে। পারলাম, এটা খুবই ভালো হলো যে আর কোথা প্যাটার্নটা থেকে বুঝলাম। কোশ্চেন হতে পারে, থ্যাংক ইউ, রাইট। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, একটা আইডিয়া আছে। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাডাম, এরকম ভাবে কোশ্চেন করলে হয়তো বা আমরা অনেকটা ডেভেলপ করতে পারবো নিজে থেকেই। কোশ্চেন প্যাটার্নটা খুবই ভালো হয়েছে। ইনশাল্লাহ আপনাদের একটা একটা করে মডিউল শেষ হলে আপনাদের ফর্মেটিভ চলবে, ঠিক আছে। সো ম্যাডাম এখন আমাদের কি ওরালটাও কি নেওয়া হবে? আমি স্যার আপনাদের ফিজিক্যাল সেশনে হচ্ছে আপনাদের ওরালের কোশ্চেন কি হতে পারে, ডেমনস্ট্রেশন যখন দেখাবো তখন হচ্ছে ওখানেই আমি আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে ফেলবো যে ওরাল কোশ্চেন কিভাবে আসবে না আসবে, কিভাবে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সো নট টু ওয়ারি, ওটা আমার টেনশন, আপনারা চিন্তা করেন না। আচ্ছা, এবার তাহলে আমরা সেশনটা শুরু করি, হ্যাঁ। ম্যাডাম আমার একটু আমি জানার ছিল। স্ক্রিনটা শেয়ার করে নিই। বলেন স্যার, বলতে থাকেন। আচ্ছা, এখন যে এই কোশ্চিনটা দিলেন এটা তো শুধু আমাদের এই ফার্স্ট যেই সিরিয়ালএমটা এটার উপরেই এই কোশ্চিনটা ছিল তাই না? জি জি স্যার, আচ্ছা, এরকম যখন আমরা ফার্স্ট 12টা সিবিএলএম। আমরা এরকম যখন 12টা শেষ করব তাহলে আমাদের যখন এক্সাম হবে এই টোটাল 12টার উপরেই এক্সাম হবে। জি জি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এখান থেকে এই যে 2 নাম্বার যে যে ম্যাচিং কোশ্চেন এই জিনিসটা একটু বুঝতে পারলাম না, এটা একটু বুঝিয়ে দেওয়া যায়? 2 নাম্বারটা হচ্ছে ওই যে ম্যাচ করবেন, হচ্ছে যে সাইডে যে যেগুলো আছে একটা একটা পড়বেন, ওই অপোজিট সাইডে দেখবেন হচ্ছে অপশন যেগুলো দেওয়া আছে মিলতে হবে, যে কোনটার সঙ্গে কোনটা যায় সেটা মেলানোর জন্য হচ্ছে আপনাকে মডিউলের ওই যে প্রথম যে জায়গাটা আছে না, আহ, ওই জায়গাগুলো হচ্ছে একটু ভালোভাবে পড়তে হবে, পড়লে আপনি বুঝতে পারবেন যে এই কোশ্চেনটা কি ওখান থেকে করা হয়েছে কিনা। যদি ওখান থেকে করা হয় তাহলে হচ্ছে আপনি আমি লাইনটা খুঁজে পেয়ে এটাই যাবেন। এটাই গেস করছিলাম, কিন্তু এখানে আবার দেখতেছি যে ডান সাইডে একই অপশন দুইবার আছে, এই জন্য একটু কনফিউজড হয়ে গেছি। হুম, খেয়াল করেন, ওই দুইটা অপশনের সেম ইয়েই হচ্ছে আপনার দেয়া আছে, আচ্ছা ঠিক যে আছে অপশনটা ম্যাডাম, ওটার সঙ্গে ম্যাচ হবে, ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারছি। কি হলো এটা আবার?
আচ্ছা, আজকে আমরা সেশনটা শুরু করবো। আমি আর রিভিউ করলাম না যে সেশনে কতদিন কি পড়ানো হয়েছে। আজকে একদম হচ্ছে আমি টু দ্য পয়েন্টের সেশনে চলে যাচ্ছি। সেশনের প্রথম টপিক আরটিও অ্যান্ড এসটিপি। আরটিওটা হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন অ্যান্ড এসটিপিটা হচ্ছে স্কিলস ট্রেনিং প্রোভাইডার। সবাই একটু লিখে ফেলেন, আমি আপনাদেরকে এখানে মার্ক করে দিচ্ছি। আরটিও হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন অ্যান্ড এসটিপি হচ্ছে স্কিল ট্রেনিং প্রোভাইডার। আমরা এই আরটিও এবং এসটিপি কাদেরকে বলা হয় এটা আগে বুঝে নিই। আরটিও হচ্ছে যখন কিনা আপনারা বিটিভির যে ট্রেনিং গুলো করেছেন, ওই ট্রেনিং এর থ্রুতে আপনারা যে সার্টিফিকেট গুলো পেয়েছেন না, তখন বিটিভির ক্ষেত্রে ওই এক একটা মানে যে ইনস্টিটিউশন গুলো থেকে আপনারা নিয়েছেন ওগুলোকে আরটিও বলা হতো, ঠিক আছে? আর এখন হচ্ছে এনএসডি এর ক্ষেত্রে হচ্ছে এনএসডি এরা ওই ইনস্টিটিউশনকে বলে হচ্ছে তাদের এসটিপি, স্কিলস ট্রেনিং প্রোভাইডার। ডিফারেন্স শুধু হচ্ছে এখানে নামটার, মানে যেহেতু বিটিভির ক্ষেত্রে হচ্ছে আমরা আরটিও বলতাম, যেটা কিনা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, অর্থাৎ বিটিভির ক্ষেত্রে হচ্ছে চিন্তা সবাই এইভাবে যে তাদের কোনো ট্রেনিং করা লাগলে আমাদেরকে আরটিওর মাধ্যমে সার্টিফিকেশনটা নেওয়া লাগবে বা ট্রেনিংটা নেওয়া লাগবে। আর যখন কিনা আমরা এনএসডি এর সার্টিফিকেশনটা নিচ্ছি, তার মানে হচ্ছে যে এনএসডি এর স্কিল ট্রেনিং প্রোভাইডার যারা আছেন তাদের থ্রুতে হচ্ছে আমাদেরকে ট্রেনিংটা নিতে হবে এবং সেই সার্টিফিকেটটা, যেটা এনএসডি এর সার্টিফিকেট আমরা চাচ্ছি নিতে, সেটা অর্জন করতে হবে। তো সেটার জন্য আমাদের অবশ্যই কোনো এসটিপি থ্রুতেই কিন্তু আসা লাগবে। উইদাউট এসটিপি কিন্তু আমরা পারবো না, ঠিক আছে? তো এখন যেহেতু হচ্ছে আমরা এনএসডি এরটাই ইয়ে করছি, তো এখানে আমি বেসিক্যালি হচ্ছে আপনাদের মডিউলে শুধুমাত্র আরটিওটা দেয়া আছে। তো আমি এখানে এসটিপিটা কোথায় কোথায় অ্যাড হবে সেখানে আমি জাস্ট স্ল্যাশ দিয়ে বুঝিয়ে দিয়েছি, যেন আরটিওটাই তো এসটিপি। তো এখানে বেসিক্যালি আরটিও যে কথাগুলো বলা আছে আপনারা ইমাজিন করে ফেলবেন যে ওখানে হচ্ছে এসটিপিটা বসবে, যেহেতু হচ্ছে এখন এনএসডি এর ক্ষেত্রে আমাদের আমরা হচ্ছে এসটিপি থ্রুতে হচ্ছে ট্রেনিং গুলো নিয়ে থাকি, স্কিল ট্রেনিং প্রোভাইডার যেটাকে বলে। এখন বিষয়টা একটু আরেকটু ক্লিয়ারলি একটু বুঝি। প্রথমে বলা হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন ইজ আ ট্রেনিং অর্গানাইজেশন রেজিস্টার্ড অ্যান্ড অ্যাফিলিয়েটেড with BTB or NSDA that can deliver nationally recognized qualifications. অর্থাৎ আরটিও কে, আরটিও কারা? আরটিও হচ্ছে এমন একজন অর্গানাইজেশন, অর্থাৎ এমন একটা অর্গানাইজেশন যেটা কিনা কি রেজিস্টার্ড করা থাকে। রেজিস্টার্ড অর্গানাইজেশন কাদের? বিটিবি অর এনএসডি এর, যাদের কাজ হচ্ছে কি জাতীয়ভাবে স্বীকৃতি পায় সে সকল ট্রেনিং ডেলিভারি দেয়া। এরপরে হচ্ছে যে আরটিও and STP is a technical vocational education and training organization that provides students with training that results in qualifications and statements of attainment that are recognized and accepted by industry and other educational institutions throughout the country. এখানে বলছে হচ্ছে যে আমাদের আরটিও গুলোর আরো কি কাজ আছে, যে তারা হচ্ছে কি ভোকেশনাল এডুকেশন যে ট্রেনিং গুলো আছে, ভোকেশনাল ট্রেনিং গুলো সেগুলো দিয়ে হচ্ছে কি বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোভাইড করে, অর্থাৎ দেয় কাদেরকে? যারা কিনা আমাদের ট্রেনিংরা আছে তাদেরকে ট্রেনিং গুলো দেওয়ার পরে তাদেরকে একটা কোয়ালিফিকেশন, অর্থাৎ একটা রেজাল্টের থ্রুতে কি তাদেরকে একটা কোয়ালিফিকেশন, যেটা কিনা আমরা ফ্রেমওয়ার্ক দেখেছি না, যে ওই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কি তারা কোয়ালিফাই হয় এবং সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কি তারা একটা স্বীকৃতি অর্জন করে। যে স্বীকৃতিটা অর্জন করার উদ্দেশ্যটা হচ্ছে যে তারা যেন ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন কান্ট্রি ইন্ডাস্ট্রিতে যে যেন ইন্ডাস্ট্রি অনুযায়ী কাজটা করতে পারে, অর্থাৎ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যেন কাজটা করতে পারে এবং সেই সার্টিফিকেটটা হচ্ছে যেন একসেপ্টেবল হয়। তার মানে হচ্ছে আপনারা যে সার্টিফিকেটটা নিতে যাচ্ছেন এটা কি অল ওভার দ্য কান্ট্রি হচ্ছে এখানে এটা একসেপ্ট করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আরটিওর কাজ, আরটিও বা এসটিপিদের কাজ। সবাইকে বুঝতে পেরেছেন?
অর্থাৎ আমাদের আরটিও আর এসটিপি শুধু টার্মটা ডিফারেন্ট। বিটিপি যখন ছিল তখন তারা আরটিও বলতো, আর এসটিপি হচ্ছে আমাদের এনএসডি এর সার্টিফিকেশনের জন্য আমাদের কোনো এসটিপি থ্রুতে যখন যাব, যেটাকে তারা বলে থাকে হচ্ছে এসটিপি। যেমন আপনারা এখন সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিংটা নিচ্ছেন, তার মানে আপনাদের এসটিপি হচ্ছে কি সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার। ঠিক আছে, এখন দেখেন হচ্ছে আমাদের এসটিপির ক্ষেত্রে এই যে ট্রেনিং গুলো যে হবে, ট্রেনিং প্রোভাইডার যারা, ঠিক আছে, এইগুলোর বেনিফিট কি, অর্থাৎ বেনিফিটস অফ ট্রেনিং উইথ আ স্কিল ট্রেনিং প্রোভাইডার। অর্থাৎ এই এসটিপি থ্রুতে যে আমরা ট্রেনিং গুলো নিব, সেটা বেনিফিট গুলো কি? প্রথমটা দেখেন, আপডেট স্কিল। আপনি যখন কিনা কোথাও এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, আপনাকে নতুন নতুন টেকনিক শিখতে হবে না? নতুন নতুন আপডেটেড যে টেকনোলজি আসছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো এসটিপির কাজ হচ্ছে ওই ট্রেনিং গুলো হচ্ছে কি তারা দিয়ে থাকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাতে কি হবে, আপনারা যেন অ্যাডভান্সড লেভেলের হচ্ছে কি কাজগুলো শিখতে পারেন, এবং সেই কাজগুলো দ্বারা কি আপনারা আপনাদের জব প্লেসে সেই কাজগুলো সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যেন করতে পারেন। এটা হচ্ছে প্রথম কাজ, অর্থাৎ তাদের আপডেট করা, স্কিলটা আপডেট করা। যে কোনো কেউ হচ্ছে স্কিল আপডেট করতে গেলে হচ্ছে অবশ্যই হচ্ছে কি এসটিপির থ্রুতে সেই স্কিলটাকে আপডেট করতে হবে তার। এরপর হচ্ছে এমপ্লয় পারফরমেন্স। যখন কিনা হচ্ছে আপনার স্কিল এবং নলেজ আপনি বাড়াবেন, তো জব প্লেসে যখন কিনা আপনার স্কিল নলেজটা বাড়বে, তো খুব স্বাভাবিক না যে আপনার কাজের হচ্ছে কাজটা হচ্ছে অনেক বেশি ভালো হবে, ইমপ্রুভ হবে। প্লাস হচ্ছে কি কাজটা যখন আপনি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার প্রোডাক্টিভিটি, অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটা আরো ভালোভাবে বেশি স্পিডে করতে পারবেন। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কি আপনি আপনি মানে আপনি যে কোম্পানি বা হচ্ছে যে ইনস্টিটিউশনে কাজ করছেন তারা কি আরো বেশি প্রফিটেবল হবে। ঠিক আছে, তাদের জন্য কি আপনি সেই প্রফিটের ব্যবস্থাটা করে দিচ্ছেন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি ট্রেনিং গুলা কোনো এমপ্লয়ি যারা কিনা স্টাফ হচ্ছে বিভিন্ন ওয়ার্ক প্লেসে কাজ করছে তাদের জন্য তাদেরকে প্রতিনিয়ত নিজে মানে ট্রেন্ড আপ করা লাগে, যেন ওই ওয়ার্ক প্লেসে তারা নিজেদের সেই প্রোডাক্টিভিটির থ্রুতে কি প্রফিটটা করতে পারে। এরপরে বলছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ এসটিপি ট্রেনিং যেগুলো আছে এগুলো হচ্ছে কি যখন কিনা ভালো রেজাল্ট হবে তখন কি তাদের মেজার করা সম্ভব হয় না? তো আপনারা যদি ভালো রেজাল্ট করেন তার মানে হচ্ছে কি সাইকের নামটা হবে, তার মানে কি এখানে সাইক কোথাও না কোথাও কি বেনিফিটেড হচ্ছে, এখানে বেনিফিটেড কিন্তু আপনারা হচ্ছেন, মানে তারা তো হচ্ছে সাথে আপনারাও হচ্ছেন। কিভাবে? আপনি যখন একজন এসটিপি থ্রু ট্রেনিংটা নিলেন, তার মানে ওই ট্রেনিংটা কি আপনার জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে আসলো, আপনি কিন্তু আপনার ওয়ার্ক প্লেসে যে সেই কাজটা ভালোভাবে করতে পারবেন। এরপরে কিন্তু আপনি আপনার যে কাজটা কতটা ভালো হয়েছে, কতটা ইমপ্রুভ করতে পেরেছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, পরিমাপ করতে পারবেন। তার মানে আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু রিটার্ন হলো। সেই ইনভেস্টমেন্ট কিন্তু টাকা না শুধু, আপনি যখন ট্রেনিং করতে আসছেন তখন কি সময় ব্যয় করছেন, আপনি যখন ট্রেনিং করতে আসছেন তখন কি অর্থ দিচ্ছেন, আপনি আপনার মেধা দিচ্ছেন। তো এটার উদ্দেশ্যটা কি? যেন আপনি রিটার্ন একটা ভালো রেজাল্ট নিয়ে যেতে পারেন। ঠিক আছে, সো তার মানে হচ্ছে আমাদের এসটিপির ক্ষেত্রে যে বেনিফিটের জায়গাগুলো, যে তাদের থ্রুতে আমরা যে বেনিফিটটা পেয়ে থাকি, প্রথমটা হচ্ছে স্কিল আপডেট করতে পারি, আমরা যারা এমপ্লয়িরা আছি তাদের পারফরমেন্সটা খুব ভালো হয়, সো দ্যাট ওয়ার্ক প্লেসে যারা কিনা মানে ওয়ার্ক প্লেসে যখন কিনা হচ্ছে কাজ করতে যাই আমরা, তো তাদের জন্য কি তাদের বিজনেসটা কিন্তু আরো বেশি প্রফিটেবল হয়। এবং আপনি যখন সময় ব্যয় করছেন, অর্থ ব্যয় করছেন, এবং সাথে সাথে কি আপনার মেধা উন্নত করার চেষ্টা করছেন, তার মানে হচ্ছে আপনি এখান থেকে রেজাল্টের থ্রুতে কিন্তু অনেক কিছু নিয়ে যাচ্ছেন, খালি হাতে কিন্তু যাচ্ছেন না। ঠিক আছে, তারপর ইনভেস্টমেন্টটা কিন্তু রিটার্নই হচ্ছে আপনার জন্য। সিবিটিটা ম্যাম, হ্যাঁ বলেন। এই যে এসটিপি আর হচ্ছে আরপিএল এর মধ্যে তাহলে পার্থক্য কি ম্যাম? আমি তো ওটাই বললাম, কোনো পার্থক্য নেই, শুধু টার্মটা।
এসটিপি মানে শুধু স্কিল ট্রেনিং প্রোভাইডার, যেটা কিনা এনএসডিএ সার্টিফিকেশনের ক্ষেত্রে বলে থাকে তারা যে এসটিপি থ্রুতে আপনারা ট্রেনিং গুলো নেন। আর যদি আপনি এখন বিটিভির কোনো ট্রেনিং নিতে চান তাহলে বিটিভিতে বলবো হচ্ছে আমাদের কোনো মানে তাদের স্বীকৃতি মানে তাদের এক্রিডিটেশন আছে সেরকম কোনো আরটিও থেকে হচ্ছে আপনাকে ট্রেনিংটা নিতে হবে। দ্যাটস ইট। ও ঠিক আছে ম্যাম। বিটিভি বলে হচ্ছে আরটিও, আর ইয়ে বলে হচ্ছে কি বলে এনএসডিএ বলে হচ্ছে এসটিপি। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। বলো না ম্যাম। ম্যাম একটু আগে যে আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছিল প্রথম মডিউল থেকে, সেই অ্যাসেসমেন্টের মানে পরবর্তী ধাপ কি ছিল? আমি ছিলাম না, মাঝখানে মিসিং হয়েছে একটু ম্যাম। পরবর্তী ধাপ হচ্ছে আমি সোজা সেশনে চলে এসেছি, সেশন শুরু করেছি, ঠিক আছে? ওখানে যে কোশ্চেন গুলো দেওয়া আছে পরে একটু সময় নিয়ে আপনি মডিউলটা ওপেন করেই অ্যাসেসমেন্টটা দিবেন, সমস্যা নেই। কোশ্চেন গুলো খুঁজে বের করতে পারছেন কিনা, কোশ্চেন গুলো বুঝতে পারছেন কিনা, এটাই দেখা আমার উদ্দেশ্য না কিছু, ঠিক আছে? কিভাবে কোশ্চেন হতে পারে, কোশ্চেন হতে পারে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো অবশ্যই বসে দিয়ে ফেলো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সিবিটি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং। কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা হচ্ছে অলরেডি আমরা ট্রেনিং করছি, রাইট? তার মানে কি আমরা সিবিটি ট্রেনিং করছি। কেউ কি আনমিউট আছেন? মিউট করবেন প্লিজ। আমার কেমন মনে হচ্ছে নয়েজ হচ্ছে মনে হচ্ছে। সাউন্ড হচ্ছে না তো স্ক্রিন। ওকে, কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কি? আমাদের কম্পিটেন্সি বেসড ট্রেনিং গুলো কি দেখেন, এখানে লেখা আছে সুন্দর করে যে সিবিটি ইজ আ ফ্লেক্সিবল লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ অফ ট্রেনিং বেসড অন দ্য স্কিলস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমার কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কি? লার্নারদের জন্য কি একটা ফ্লেক্সিবল ট্রেনিং। কেন ফ্লেক্সিবল ট্রেনিং? এখানে কি আপনি যে কোনো সময় এসে ট্রেনিংটা নিতে পারছেন। এটা ফ্লেক্সিবল কেন? কারণ হচ্ছে কি যে কোনো লার্নার, সে কোনো ডিসেবল পারসন হতে পারে, সে কোনো জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার হতে পারে, ফিমেল হতে পারে, মেল হতে পারে, সে যে কোনো জেন্ডারের হতে পারে, যে কোনো এজের হতে পারে। তারা এসে কি ট্রেনিংগুলো নিতে পারবে, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যখন কিনা আসছে তারা ট্রেনিংগুলো নিতে পারছে। এই জন্য হচ্ছে সেটাকে ফ্লেক্সিবল ট্রেনিং বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কি যে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, অর্থাৎ সিবিটি যখন ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে তখন সেটা কি লার্নারকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি যখন কিনা সেশন নিচ্ছি আপনাদেরকে, তখন আপনাদের কোশ্চেন আনসার নিচ্ছি, আপনারা যখন বুঝতে পারছেন না তখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, রাইট? কিন্তু আমাদের ট্রেডিশনাল মেথডে কি একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, যারা কিনা স্কুল কলেজে যান, এটা মানে সেক্ষেত্রে কি শুধুমাত্র লেকচারার বা টিচার হচ্ছে কি সেশনে আসবে, সে তার সেশনটা অর্থাৎ সাবজেক্টটা যা যা সে পড়াতে চাচ্ছে সেটা পড়িয়ে জাস্ট সেশন থেকে বের হয়ে যাবে। সে কিন্তু দেখবে না যে কে কতটুকু বুঝেছে বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। কিন্তু সিবিটি কিন্তু সেটা না। সিবিটির যে ট্রেনিংগুলো আমাদের হয়ে থাকে সেগুলো কি লার্নার যতক্ষণ না হচ্ছে শিখতে পারছে বা লার্নার যতক্ষণ না বুঝতে পারছে, ট্রেনার কিন্তু তাকে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু যখন কিনা ট্রেডিশনাল মেথড অনুযায়ী কিন্তু টিচারের সঙ্গে কথাও কিন্তু বলা যায় না, তো সেটা তখন কি টিচার সেন্টার, আর আমাদের সিবিটিটা কি লার্নার সেন্টার। এই দুইটা জিনিসটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যে সিবিটি হচ্ছে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, অর্থাৎ লার্নারকে কেন্দ্র করেই হচ্ছে কি ট্রেনিংগুলো দেয়া হয়। বোঝা গিয়েছে বিষয়টা? এবার আসেন সিবিএ, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। সিবিএটা কোনটা? সিবিএটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 5টা মডিউলের উপরে যে অ্যাসেসর পার্ট করা যায়। সো এটা হচ্ছে আপনার ওই যে অ্যাসেসর পার্টটা আপনারা করছেন ওটাকে বলা হয় হচ্ছে সিবিএ।
যদি 5টা মডিউলের উপরে করে থাকেন তাহলে আপনারা সিবিএ করছেন। এখানে সিবিএ এর ক্ষেত্রে কি বলছে দেখেন, যে সিবিএ ইজ a process where a certified assessor works with a trainee to collect evidence of competency using the benchmarks provided by the unit standards that comprise the national qualifications of a specific occupation। অর্থাৎ আপনারা আপনাদের স্পেসিফিক কোনো অকুপেশনের যখন কিনা অ্যাসেসমেন্টে যাচ্ছেন, তার মানে হচ্ছে সিবিএ করার পরে কিন্তু আপনারা একজন সার্টিফাইড অ্যাসেসর হিসেবে কোনো এসএসসি কি এখানে বেসিক্যালি ট্রেনি হবে না, এসএসসি হবে। যখন অ্যাসেসর অ্যাসেস করবে তখন সেটা কি এসএসসি হবে, ঠিক আছে? এসএসসি হবে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে এখানে আপনাদের যে অ্যাসেসররা থাকবে, যারা কিনা হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট নিতে আসে, তো যখন কিনা আপনারা হচ্ছেন অ্যাসেসমেন্ট নিতে যাবেন তখন আপনার কি এসএসসি না তারা, অর্থাৎ আপনি এসএসসিদেরকেই মূল্যায়ন করতে যাচ্ছেন। তো এখন সিবিএ এর ক্ষেত্রে কি, যে যখন কিনা আপনারা অ্যাসেসররা কোনো এসএসসি কে মূল্যায়ন করতে যাচ্ছেন তখন কি তার আপনারা এভিডেন্স কালেক্ট করবেন এবং সেই এভিডেন্সের উপরে বেঞ্চমার্ক অনুযায়ী, অর্থাৎ সিএস এর যে বেঞ্চমার্কটা আছে সেই বেঞ্চমার্ক অনুযায়ী যখন কিনা কোনো স্পেসিফিক পেশার কাউকে স্বীকৃতিটা দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে সিবিএ, কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। বোঝা গেছে বিষয়টা? সবাই শুনছেন তো না? সবাইকে আছি? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, এবার আসলে হচ্ছে নেক্সটটাতে যাই। নেক্সটটাতে কি আছে দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, কি সেটা দেখেন। এখানে ডোমেনের কথা বলা হচ্ছে, যেটা আমরা পরে পাবো। জাস্ট এখন শুধু খেয়াল করেন 3টা ডোমেন আছে আমাদের। ডোমেনটা কি? অ্যাটিটিউড। আপনাদের অ্যাটিটিউড টেস্টটা করা কি ওই যে অ্যাসেসর হচ্ছে আপনাদেরকে অবজার্ভ করবে, ফিডব্যাক দিবে এবং ইন্টারভিউ নেবে না? এটার থ্রুতে কি আপনার অ্যাটিটিউড দেখা হচ্ছে, অবজারভেশন, ফিডব্যাক অ্যান্ড ইন্টারভিউ। নলেজটা কি? ওই যে আপনারা রিটেন টেস্ট দিচ্ছেন প্রথমে, যেমন একটু আগে দিলেন, এটার থ্রুতে কি আপনার নলেজ, আপনি কতটা নলেজেবল, আপনার থিওরিটিক্যাল জ্ঞানটা কত ভালো সেটা বোঝা হচ্ছে। এরপরে কি ডেমনস্ট্রেশন করবেন আপনারা, দ্যাট মিনস কি হ্যান্ডস অন স্কিল ট্রেনিং চলছে আপনাদের, আপনারা কাজ করছেন, তো সরি ট্রেনিং না, হ্যান্ডস অন স্কিল চলছে, তো আপনি আপনার হাতে কলমে কাজটা করে দেখাচ্ছেন, সেটাকে ডেমনস্ট্রেশন বলে। এখন আমরা যখন এই 3টা থ্রুতে অ্যাসেসমেন্টটা নিচ্ছি তখন কিছু এভিডেন্স পাই, রাইট? তার মানে ওই এভিডেন্সের থ্রুতে কি আমরা এসএসসিদেরকে অ্যাসেস করে থাকি, তাই তো? এখন আপনারা কি জানেন যে একজন অ্যাসেসরের জন্য কয়জন এসএসসি রেশিও আছে? কারো কি জানা আছে? একজন অ্যাসেসর কয়জনকে মানে কয়জনকে অ্যাসেস করতে পারবে? 10 থেকে 11টা, হুম, সরি, প্রতিটা মনে হয় 12টা। আচ্ছা, আর কেউ? মানে সর্বনিম্ন 10টা। উপরে 12। আচ্ছা, ওকে। আচ্ছা, এই জিনিসটাকে একটু কনভার্ট করে দিয়ে হচ্ছে আমি ট্রেনারদের সঙ্গে, ট্রেনাররা কয়জন ট্রেনিকে হচ্ছে নিয়ে সেশন করতে পারবে? ম্যাম 20 মেবি। একজন ট্রেনার? জি ওকে। ম্যাম আর কারো? ওটা হচ্ছে প্রজেক্টের উপরে ডিপেন্ড করে, একটা প্রজেক্টে কতজন স্টুডেন্ট তারা প্রোভাইড করে প্রতিষ্ঠান, সেই অনুযায়ী আমাদেরকে ট্রেন করাতে হয়। আচ্ছা, এবার আসেন পলিসি কি বলে একটু বলি। পলিসি বলে হচ্ছে আমাদের একজন অ্যাসেসরের জন্য শুধুমাত্র 10 জন অ্যাসেসি থাকবে, সেটা 10 থেকে 12তে যেতে পারে, এর বেশি না, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে পলিসি অনুযায়ী। আপাতত পলিসিতে থাকি, কি হয় সেটা পরে বলছি।
এই অনুযায়ী হচ্ছে 10 জন, একজন অ্যাসেসর 10 জনের বেশি কাউকে অ্যাসেস করবে না। সেরকম একজন ট্রেনার 10 জনের উপরে একটা সেশনে ট্রেনিং নিবে না। এখন আসেন প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি হচ্ছে অ্যাসেসররা কিন্তু 12 জনকে অ্যাসেস করতে পারে, রাইট? আবার ট্রেনাররা কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রামে 20 জনকে ট্রেনিং দিচ্ছে, কিন্তু আমাদের পলিসি কিন্তু বলে দিয়েছে 10 জনের বেশি না। এটার রিজনটা কি? আপাতত রিজনটা ফোকাস করি আমরা, ঠিক আছে, শিখে নিই, তারপরে যেটা হয় ওটা আমরা সবাই জানি। এটার উদ্দেশ্য হচ্ছে একজন অ্যাসেসর অবশ্যই 10 জনের বেশি অ্যাসেসমেন্ট নিলে সেটা কোয়ালিটি ভালো আসবে না। সে দেখা গেল হচ্ছে অ্যাসেসমেন্ট নিতে নিতে হচ্ছে টায়ার্ড হয়ে গেল, তার এখন আর নিতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও তাকে নিতে হবে বলে কি সে তখন দেখা গেল প্রথম দিকে তাদেরকে অ্যাসেস করেছে, খুব ভালোভাবে করেছে, লাস্টের দিকে এসে তার বাকিদেরকে অ্যাসেসই করে না ঠিক মতন। বিষয়টা বোঝা গিয়েছে? তার মানে হচ্ছে কি যে কোয়ালিটিটা মেনটেন হলো না। তো এই কোয়ালিটি মেনটেন করার জন্য হচ্ছে একজন অ্যাসেসরের জন্য 10 জন অ্যাসেসিকে রাখতে হবে, সো দ্যাট কোয়ালিটি যেন মেনটেন হয়। বোঝা গেছে? ট্রেনিং এর ক্ষেত্রেও সেম জিনিস, একজন ট্রেনারের জন্য 10 জন ট্রেনি থাকবে। যদি একটা সেশনে, খুব স্বাভাবিক যে আমাদের সেশন, আমাদের যে প্রোগ্রামগুলো হয় ট্রেনিং প্রোগ্রাম, সেই ট্রেনিং প্রোগ্রামে 24 জন ছাড়া কিন্তু হয় না। তাহলে ট্রেনিং প্রোগ্রামে যখন 24 জন থাকতে হবে, তখন ওই 24 জনের থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই 24 জনের জন্য কি একজন ট্রেনার সাফিসিয়েন্ট? তার জন্য কিন্তু আরো একজন ট্রেনার লাগবে। তার মানে ওখানে 2 জন ট্রেনার থাকতে হবে, একজন লিড ট্রেনার থাকলো আর একজন অ্যাসোসিয়েট ট্রেনার। তখন কি একটা ট্রেনিং প্রোগ্রামে 24 জন বা 25 জন অবশ্যই ইজিলি নেওয়া যায়। কিন্তু যেহেতু আমাদের অনেক সময় ওই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করা হয় না, কিন্তু আমরা অ্যাটলিস্ট পলিসিটা জানতে এসেছি, তো ওইটুকু মাথায় রাখি যে একজন অ্যাসেসরের জন্য হচ্ছে 10 জন ক্যান্ডিডেট, আর একজন ট্রেনারের জন্য হচ্ছে 10 জন ট্রেনিং, এর বেশি না। বিষয়টা বোঝা গেছে? কিন্তু স্যার ম্যাম, সাধারণত ইসেতে অ্যাসেসররা 10 জনকে 12 জনকে পরীক্ষা নেয়। সেটাই তো বললাম স্যার, ওটা আমি প্র্যাকটিক্যাল বললাম তো, যারা আপনারা যখন কাজ করতে যাবেন তখন এরকম অনেক কিছুই দেখবেন, ঠিক আছে? রাইট নাও মাথায় রাখেন যেখানে পলিসিতে বলে দিয়েছে 10 জনের বেশি করা যাবে না। এতে কোয়ালিটিটা হ্যাম্পার হয়, করতে পারবে না তা না, বাট করবে না কেন? দিয়ে দিচ্ছে আর কি জাস্ট। রাইট, মানে রুলসটা বলে হচ্ছে 10 জনের বেশি করলে কিন্তু কোয়ালিটিটা ঠিক মতন আসবে না। আর এটা খুব স্বাভাবিক, পরীক্ষিত এটা। কারণ স্বাভাবিক আপনি কন্টিনিউয়াস করতে করতে একই জিনিস তাকে জিজ্ঞাসা করছেন, তার কাজ দেখছেন, স্বাভাবিক আপনি একটা স্টেজে এসে আপনার হয় না যে তখন আর তাকে বাকিদেরকে অ্যাসেস করতে গেলে আপনি মনে করবেন যে এতক্ষণ যাদেরকে করলাম সবাই যখন ঠিক আছে ঠিক আছে, বিষয়টা এরকম দাঁড়িয়ে যাবে। তার মানে কি অ্যাসেস করার ইয়েটাই উঠে যাবে। কিন্তু যখন কিনা হচ্ছে 1 বাই 1 10 জনেরটা করছি, 10 জন পর্যন্ত কিন্তু আমাদের মন একদম ঠিক থাকে যে হ্যাঁ সবাইকে আমাকে অ্যাসেস করতে হবে এবং ইকুয়ালি করা লাগবে। 10 জনের পরে গেলে কিন্তু এই কোয়ালিটিটা ডাউন হয়। সো এই জন্য বলে দিয়েছে যে 10 জন করে, ঠিক আছে? এবার আসেন সিবিসি, কম্পিটেন্সি বেসড কারিকুলাম। সিবিসিটা কি? যখন সিবিসি আসছে তাহলে আমি সিএস, সিবিসি আর সিবিএলএম একটু বুঝিয়ে ফেলি। সিএসটা নিশ্চয়ই আমরা সবাই বুঝেছি, রাইট? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যেটাকে বলা হয় কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, রাইট? সিএস, ওই সিএসটা দেখে আমরা এতদিন তো হচ্ছে বুঝে গিয়েছি না যে সিএসটাকে আমরা কি বলে থাকি, সিলেবাস বলে থাকি না? সিএসটাকে আমাদের জন্য সিলেবাস, রাইট? এখন আপনারা ট্রেনাররা যারা সিএস তারা কিন্তু ওই সিএস থেকে সিবিএলএম কিভাবে তৈরি করতে হয় করে ফেলতে পারবেন, কিন্তু যারা সিএস বুঝেন না তারা কিভাবে পারবেন? তারা সিএস এর ওই এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবল, এগুলো থেকে যে কভার করে ট্রেনিং করতে হবে এটা জানেন না। তাহলে আপনি কিভাবে হচ্ছে তখন মানে কিভাবে হচ্ছে আপনার লার্নারদের জন্য মডিউলটা তৈরি করবেন? একটা ট্রেনিং নিতে গেলে তো সেই
ট্রেনিং এর জন্য হচ্ছে কি আপনাকে প্রিপারেশন নেওয়া লাগবে না? কি কি বের করবেন? তাদেরকে লার্নিং ম্যাটেরিয়ালস দেওয়া লাগবে, প্রেজেন্টেশন রেডি করা লাগবে, সেটাও লার্নিং ম্যাটেরিয়ালস। কিন্তু আপনি জানেন না যে কিভাবে তৈরি করতে হয়। এটার রিজনটা কি আমি বলি। অনেকে সিএসটা বুঝে না। এখন যারা সিএসটা বুঝে না তাদের জন্য হচ্ছে সিবিসি তৈরি করতে হবে, কম্পিটেন্সি বেসড কারিকুলাম। এই সিবিসিটা তৈরি করা কেন করা লাগবে? কারণ সিবিসি যখন আমরা দেখব না, তখন কি আমরা ট্রেনাররা ওখানে কন্টেন্ট পাবো, যে কন্টেন্টগুলো, কন্টেন্ট মানে তো বুঝি না, যে টপিকগুলোর উপরে হচ্ছে আমরা পরবর্তীতে সেশন নিতে পারবো, পরবর্তীতে সেশন নেওয়ার জন্য হচ্ছে মেটেরিয়ালস তৈরি করতে পারবো। বুঝছেন বিষয়টা? তার মানে আমাকে সিএস যেটা আমরা দেখলাম, ওই সিএসটা যেহেতু সিএস থেকে ডিরেক্ট সিবিএলএম তৈরি করা করতে পারবে না, কারণ ওখানে অনেক কিছু, আপনি যদি সিএসটা না বোঝেন তাহলে কিন্তু আপনি ওটা করতে পারবেন না। কিন্তু যদি আপনাকে সিবিসিটা দেওয়া হয়, অর্থাৎ কম্পিটেন্সি বেসড কারিকুলাম, এটাও কিন্তু সিলেবাস, ওই সিলেবাসটা দেখলে কিন্তু আপনি ইজিলি কি আপনার মেটেরিয়ালসটা যেটা আছে, যেটা লার্নারদের জন্য আপনি তৈরি করবেন, সেটা কিন্তু আপনি ইজিলি তৈরি করতে পারবেন। তো এখন আমরা একটু সিবিসি দেখে আসি, তাহলে সবার আইডিয়াটা ঠিক মতো ক্লিয়ার হয়ে যাবে। কোথায় গেল? একটু দাঁড়ান, হ্যাঁ, আমি একটু অপেক্ষা করুন সবাই। আমি যে কোনো একটা সিবিসি ওপেন করলাম, ঠিক আছে? কিন্তু জাস্ট হচ্ছে আগেরটার মতনই, যে আমরা সিএস যেভাবে দেখলাম ঠিক সেভাবে হচ্ছে সিবিসিটাকে বোঝার চেষ্টা করবো। এখানে যে সিবিসি গুলো করা হয়েছে এগুলো সব ম্যাক্সিমাম সব বাংলায় করা হয়েছে, তাই আমি আপনাদেরকে বাংলাটাই দেখাচ্ছি। সিবিসি পরে কি লেখা আছে, যেটা কিসের সিবিসি? ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের সিবিসি লেভেল 3, কারিকুলাম কোড দেওয়া আছে, বাকি সব ঠিকই থাকবে। সিবিসি এমনিও কিন্তু আমি আপনাদেরকে একদিন বুঝিয়ে দিব। আজকে হচ্ছে জাস্ট আমি বুঝিয়ে দিই যে সিবিসি দেখলে কেন হচ্ছে আমরা বুঝতে পারবো যে সিবিএলএম কিভাবে তৈরি করতে হয়। এটার পিডিএফ থাকলে একটু দিয়ে দেন ম্যাডাম। সমস্যা নেই স্যার। স্যার ওই যে আমি আপনাদেরকে সিএসটা বের করতে হয় কিভাবে দেখালাম না, ওখানে সিবিসিও পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিবিসি। দেখেন সিবিসি কোন জায়গাটা, বাকিটা আমি পরে ডিটেলস বলবো। এখন দেখেন হচ্ছে সিবিসি কোন জায়গাগুলো দেখলে হচ্ছে আমরা মেটেরিয়ালস তৈরি করতে পারবো। এই সিবিসিটা দেখলে আমরা কি আইডিয়া করতে পারবো যে আমাদের মেটেরিয়ালস যেটা তৈরি হবে, অর্থাৎ বই যেগুলো তৈরি হবে, সেই বইটা আমরা কিভাবে তৈরি করবো? দেখেন এখানে বিষয়বস্তু আছে না, বিষয়বস্তুতে কি কন্টেন্ট গুলো দেওয়া আছে না, কি কি আলোচনা হবে, এগুলো দিয়েই হচ্ছে আমার সিবিএলএম তৈরি করা লাগবে। অর্থাৎ আমার এলিমেন্টের কথা মনে আছে? সিএস এর এলিমেন্ট মনে আছে? সিএস এর এলিমেন্ট, জি ম্যাম, মনে আছে। আচ্ছা, সিএস এর প্রথম যে কোনো একটা এলিমেন্ট, এটা হচ্ছে এই যে লার্নিং আউটকাম। অর্থাৎ সিএস এর এলিমেন্ট মানেই হচ্ছে সিবিসিতে যখন সেটা লেখা হয় তখন সেটা লার্নিং আউটকাম হয়।
তার মানে ওই যে এলিমেন্ট যেটা আপনার নাম, এলিমেন্ট যেটা নাম দেওয়া আছে ওইটাই হচ্ছে এখানে নামটা চলে আসবে, কিন্তু সেটা লেখা থাকবে হচ্ছে লার্নিং আউটকাম। লার্নিং আউটকামের বাংলা হচ্ছে শিখন ফল। ঠিক আছে, এখন ওই যে একটা এলিমেন্ট, ওই একটা এলিমেন্ট মানে কি সিবিসির ক্ষেত্রে আপনার একটা চ্যাপ্টার। তার মানে আমার প্রথম যে এলিমেন্ট সেটাকে আমার লার্নিং আউটকাম, তার মানে একটা চ্যাপ্টার করব, অর্থাৎ একটা চ্যাপ্টার হবে আমার মডিউলের। তাহলে এই একটা চ্যাপ্টার মধ্যে আমার কোন কোন টপিক থাকবে, যেটা নিয়ে কি আমি মডিউলটা পড়াতে পারবো, তাদেরকে পড়াবো, এই হচ্ছে আমার টপিকগুলো। এই টপিকগুলো রেকর্ডিং কি করছেন? রেকর্ডিং রেকর্ড করতে, কিন্তু আমি স্ক্রিনের কিন্তু গ্যারান্টি দিতে পারি না যে স্ক্রিন দেখা যাবে কিনা। তো এই জন্য জায়গাগুলো দেখে নেন, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। বিষয়বস্তু যেটা আছে, বিষয়বস্তুটা হচ্ছে কি আমার ওই চ্যাপ্টারে কি কি পড়াবো সেই টপিকগুলোই হচ্ছে এখানে দেয়া। তার মানে কি আমার জন্য এখন কি আমার লার্নারের জন্য মেটেরিয়াল তৈরি করা সহজ না? আমি ইজিলি তাদের জন্য একটা বই তৈরি করতে পারবো না? এই টপিকগুলোই ধরবো এবং এই টপিকগুলো দিয়েই হচ্ছে কি খুঁজে খুঁজে এর ভেতরে আর কোন কোন বিষয়গুলো আলোচনা করা যায় তাদেরকে তাদের থিওরিটিক্যাল জ্ঞানটা দেওয়ার জন্য আমরা কিন্তু ইজিলি এখন বের করতে পারবো। কিন্তু সিএস থেকে কি আমরা এরকম করে দেখতে পাচ্ছিলাম? পাইনি। তার মানে এটা সিএস থেকে সিবিসিটা তৈরি করা হয়েছে, এখানে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে, যে কন্টেন্ট অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আমরা প্রথম চ্যাপ্টারে কোন কোন টপিকের উপরে আলোচনা করব। এরপরে হচ্ছে কি সেকেন্ড লার্নিং আউটকাম। সেকেন্ড লার্নিং আউটকাম মানে কি দ্বিতীয় চ্যাপ্টার। সেম ওয়েতে দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের আলোচনা কি থাকবে? দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের আলোচনা থাকবে হচ্ছে বিষয়বস্তুগুলো, এই যে কন্টেন্টগুলো আছে। তার মানে সেকেন্ড চ্যাপ্টারে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে বা টপিকগুলো থাকবে হচ্ছে এইগুলো। এখানে কয়টা টপিক আছে? 7টা। এই 7টা টপিকের উপরে আমি আমার সিবিএলএম অর্থাৎ বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটা করব, লিখব। 3 নাম্বারটাও তাই হবে, যে কটা হচ্ছে দেয়া আছে তো 3 নাম্বারেও একটা চ্যাপ্টার আসবে। সেই চ্যাপ্টার ক্ষেত্রেও হচ্ছে কি আমাদের টপিক দেওয়া আছে, সেই টপিক অনুযায়ী হচ্ছে আমরা আলোচনা করব। 4 নাম্বার চ্যাপ্টার যেটা দেওয়া থাকবে সেটাও সেম ওয়েতে আসবে আলোচনার জন্য। বিষয়বস্তুগুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব। বিষয়টাকে বোঝা গিয়েছে? দুইটাই কিন্তু আমাদের সিলেবাস, কিন্তু সিএস যেটা আপনারা দেখেছেন সেটা কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা। কিন্তু এই সিএসটা যদি আপনি না বুঝেন, আপনারা ট্রেনারও যদি না বুঝেন, তাহলে আমাদেরকে কি তৈরি করে দেওয়া লাগবে? সিবিসি তৈরি করে দেওয়া লাগবে, অর্থাৎ কম্পিটেন্সি বেসড কারিকুলাম। যে কারিকুলামটা কি, কারিকুলামটা কিন্তু একটা সিলেবাসই। সিএসটা যেরকম সিলেবাস, এটাও সিলেবাস। ওইটা ইন্ডাস্ট্রি পার্সনরা তৈরি করেছেন, আর এটা কি একাডেমিশিয়ান যারা আছে তারা তৈরি করে নিচ্ছে। কেন? কারণ তারা এখান থেকে হচ্ছে কি পড়ানো যে হবে মডিউলগুলো, যে সিবিএলএমটা তৈরি হবে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল, সেটা যেন এখান থেকে তারা তৈরি করতে পারে। সেই জন্য তো প্রথমে সিএসটা তৈরি করা হয়, সিএস থেকে সিবিসি তৈরি করা হয়, সিবিসি থেকে সিবিএলএম তৈরি করা হয়। এই জিনিসটা সবার মাথায় রাখবে। সিএস এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিবিসির এব্রিভিয়েশন হচ্ছে কম্পিটেন্সি বেসড কারিকুলাম, আর সিবিএলএম এরটা হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। এই তিনটা আমরা আরো পরে আবারও ডিটেইলস আলোচনা করব। এখন শুধু এতটুকু মাথায় রাখেন যে দুইটাই আমাদের সিএস, অর্থাৎ দুইটাই আমাদের সিলেবাস। সিএসটা হচ্ছে ইন্ডাস্ট্রি পার্সনরা তৈরি করেছেন, সিবিসি হচ্ছে আমাদের একাডেমিশিয়ান যারা আছে তাদের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ যারা কিনা হচ্ছে ট্রেনিং দিবে। বিষয়গুলো ক্লিয়ার? জি ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে এক্সট্রা ইনফরমেশন তো এগুলো আমি গেলাম না, এটা যদি আপনারা সময় পান পড়ে নেবেন, বিকজ আমার দায়িত্ব হচ্ছে ট্রেনার হিসেবে আপনাদেরকে সবকিছু দিয়ে দেয়া। এখন হচ্ছে আমি জাস্ট মেইন পয়েন্টগুলোতে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটার এই পিডিএফটা কি পাওয়া যাবে ম্যাডাম? দিয়ে দিয়েছি ম্যাম, গ্রুপে দিয়ে দিয়েছি। পাননি? দেখেন হচ্ছে গ্রুপে দেয়া আছে
মডিউল। ও আচ্ছা, সরি, ওটা গ্রুপে না, ওই ড্রাইভে দেওয়া আছে। ড্রাইভের লিংক দেওয়া আছে না সবার কাছে? আছে ম্যাডাম। ব্যাস, তাহলে ওই ড্রাইভে ঢুকে হচ্ছে মডিউলটা, সরি, পিডিএফটা দিয়ে আছে, পিডিএফটা দেখে নিয়ে। আচ্ছা, এবার আসুন হচ্ছে কি প্রিন্সিপালস অফ এনএসডিপি। আমাদের এনএসডিপির ক্ষেত্রে যে নীতিগুলো তারা মেনে চলে সেগুলো কি, এখান থেকে অনেকগুলো আছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে 3টা এখানে পয়েন্ট আউট করে দিয়েছি, কেন কোশ্চেন আসলে যেন অ্যাটলিস্ট আপনারা এই 3টা লিখতে পারেন। বাকি যাদের কিনা যে ট্রেনারদের হচ্ছে আপনাদের এই এনএসডিপির যে তাদের এই যে প্রিন্সিপালগুলোর পুরো ডিটেলস লাগবে, আমি সেই ডকুমেন্টসটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? এবং ন্যাশনাল এডুকেশন পলিসির যে একটা ডকুমেন্টস আছে সেটাও আমি দরকার হলে আপনাদেরকে দিয়ে দেবো, যদি সময় পান আফটার ট্রেনিংও যদি দেখতে চান দেখতে পারেন, সমস্যা নেই, ডকুমেন্টসগুলো আমি দিয়ে দিব। কিন্তু এখানে হচ্ছে আমার স্লাইড আমি 3টা রেখেছি যেন আপনাদেরকে আমি বোঝাতে পারি, এবং এই 3টার জন্য অ্যাটলিস্ট আপনারা কোশ্চেন আসলে যেন অ্যান্সার করতে পারেন। প্রথমটা, শেয়ার্ড রেসপন্সিবিলিটিস অ্যামং ভেরিয়াস অ্যাক্টরস অ্যান্ড স্টেক হোল্ডার্স ইন স্কিলস ট্রেনিং, ডিজাইন অ্যান্ড ডেলিভারি। অর্থাৎ হ্যাঁ, কেউ কোশ্চেন করবে বলেন। ম্যাডাম, এটা মানে আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন এটার পিডিএফটা তো নাই ড্রাইভে। আছে আছে, হ্যাঁ, ড্রাইভে দিয়ে দিয়েছি আমি না, দেখাচ্ছি। ওটা পেলাম না, আগেরটাই আছে, ওটাই ডাউনলোড করলাম। এই যে পিপিটি পিডিএফ দেওয়া আছে, হ্যাঁ, ওটার হচ্ছে একটাই আছে, সিভিএলএম, আর কিছু নাই। এটাই তো দিয়েছি ম্যাম, যেটা আমি পড়াচ্ছি। এখন করাচ্ছেন যেটা সেটা তো নাই, সেটা বলছি। এটাই আজকে সেটা, ও আচ্ছা, এটাই সেটা, একটু ওপেন করেন তাহলে আপনি দেখতে পারবেন। সিবিসি যেটা বাংলা দিছিলেন সম্ভবত ওইটা। আপনি কি সিবিসির কথা বলছেন নাকি আমার স্লাইডের কথা বলছেন? ম্যাম স্লাইডের কথা বলছে যেটা করাচ্ছি। হ্যাঁ, তাহলে স্লাইড হচ্ছে এই যেটা, যেটা আপনাদের কাছে শেয়ার করা আছে। এই স্লাইডটা ওপেন করেন, করে হচ্ছে দেখেন হচ্ছে আমার স্লাইড নাম্বার, এটা হচ্ছে 65। ম্যাম, ম্যাম বলেন। ম্যাম ওই যে আপনি যেটা আমাদেরকে এখন পয়েন্ট আউট করে পড়াচ্ছেন, হুম, এটা যে কোশ্চেন যদি আসে তাহলে আমরা এই কোশ্চেনটা কি আমাদেরকে সবকিছু আমরা ইংলিশে আনসার করব? এটা একটু এই যে জাস্ট এতটুকু হচ্ছে লিখলেই হবে, বাট ইংলিশে লেখা লাগবে। এটা তো সব নীতি বুঝেন না, জি নীতিগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো না, জাস্ট পয়েন্ট লিখলেই হবে, এই যে এতটুকু। এই পয়েন্ট গুলো লিখলে হচ্ছে বিস্তারিত লেখা লাগবে না? না না না, বিস্তারিত লেখা লাগবে না, বিস্তারিত তো হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য রেখেছি, বা আপনারা না বুঝলে তো আর এই পয়েন্টগুলো লিখতে পারবেন না। জি ম্যাম, থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে শেয়ার্ড রেসপন্সিবিলিটি, তার মানে হচ্ছে কি রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব হচ্ছে কি শেয়ার করা লাগবে। কাদের সঙ্গে এনএসডিপি দায়িত্ব শেয়ার করবে? তাদের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, যারা কিনা স্কিল ট্রেনিং গুলো ডেলিভার করে থাকে, ডিজাইন করে থাকে এবং ডেলিভার করে থাকে, তাদের সঙ্গে কি তাদেরকে এই দায়িত্বগুলোকে শেয়ার করা লাগবে। অর্থাৎ পলিসি যখন তৈরি করা হয়েছে সব যদি আমরা নিজেরাই করব, অর্থাৎ তারা যদি মনে করতো যে আমরা সব করব, ট্রেনিং গুলো আমরা দিব, তাহলে হবে? এত ট্রেনিং কিভাবে দিবে? তার মানে হচ্ছে কি ট্রেনিং দেওয়ার জন্য কি আমাকে ট্রেনিং অর্গানাইজেশন যেগুলো আছে, তার মানে এসটিপি যারা আছে, এসটিপি থ্রুতেই কি সেই ট্রেনিং গুলো দেওয়ানো লাগবে। এবং সেই ট্রেনিং গুলো দিতে গেলে কি আমাকে এটা মাথায় রাখা লাগবে যে আমার কাজ হচ্ছে পলিসি তৈরি করে দেওয়া, এবং আমি পলিসি তৈরি করেছি, তার মানে এখন এসটিপিরা কি করবে, এসটিপির সঙ্গে আমার দায়িত্ব ভাগ করে নিতে হবে যে আপনারা আমাদের এই ট্রেনিং গুলো দিবেন। ঠিক আছে, বোঝা গিয়েছে বিষয়টা? দেন হচ্ছে কি ম্যাচিং অফ স্কিলস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন কিনা লেবার মার্কেটের ক্ষেত্রে, অর্থাৎ যখন স্কিল ডেভেলপমেন্টের কোনো ডিমান্ড থাকবে লেবার মার্কেটে, সে অনুযায়ী কি ওই ডিমান্ডের থ্রুতে কি হচ্ছে তখন হচ্ছে কি ট্রেনিং গুলো দেয়া লাগবে। সেই ট্রেনিং গুলো দেওয়ার জন্য কি আমরা ব্যবস্থা করব, তখন সিএস তৈরি হবে, সেই সিএস থেকে কি করা লাগবে, সিএসটা যখন তৈরি হয়ে যাবে তারপরে কি সেই ট্রেনিং গুলো কিভাবে দেয়া হবে, সেই ট্রেনিং এ কোন কোন মেথডে হচ্ছে অ্যাসেসমেন্ট নেওয়া হবে এবং টুলস কি দেয়া হবে, বা
কোন কোন অ্যাসেসমেন্ট মেথডের থ্রুতে তাদের হচ্ছে কত দিনের ট্রেনিং হবে এবং সেই ট্রেনিংটা শেষে অ্যাসেসমেন্টটা কিভাবে হবে, সেই অ্যাসেসমেন্টে কয়টা মেথডে হবে, সেই অ্যাসেসমেন্টের টুলস গুলো কেমন হবে, সেই অ্যাসেসমেন্টের কাজগুলো কি হবে, পুরো জিনিসটা হচ্ছে কি যখন কিনা হচ্ছে দেখবে যে মার্কেটে ডিমান্ড আছে এই জবের, তখনই কি এই স্কিল ডিমান্ডের উপর ডিপেন্ড করেই কি বাকি গুলো করা হয়। ডিমান্ড না থাকলে কোনোভাবে সেটা মার্কেট তৈরি হবে না। ডিমান্ড যখন না থাকবে তখন কোনো ট্রেনিং আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে ডিমান্ড ছাড়া একটা ট্রেনিং বা একটা অকুপেশন কিন্তু বেশি দিন চলতেও পারবে না যদি সেটার কোনো ডিমান্ড আপনি তৈরি না করতে পারলেন। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমাদের সেশনে একজন স্যার আছেন, আমি সেদিনকে বলেছিলাম যে আপনার অকুপেশনটা হচ্ছে ইউনিক অকুপেশন, ঠিক আছে, এটা প্রথম শুরু হচ্ছে। তো বিষয়টা কি, নিশ্চয়ই ওইটার মার্কেটের ডিমান্ড ছিল বলেই কি এখন ট্রেনিং গুলো কি দিয়ে হচ্ছে কি আমাদেরকে এই স্কিল পিপলদেরকে তৈরি করে বের করা লাগবে যেন তারা কাজ করতে পারে। ঠিক আছে, তো এই যে ডিমান্ডের সঙ্গে যেন ট্রেনিংটা যে দেওয়া হবে সেটা যেন ম্যাচ থাকে। আমি ডিমান্ড দেখলাম না, আমি একটা সিএস বানায় বসে থাকলাম এবং পরে আমি দেখছি কি যে এই সিএস অনুযায়ী তো এখানে কোনো রকম ট্রেনিং দিলে কোনো লাভ হবে না, জব মার্কেটে তো নাই, তাহলে হবে? আমাকে কিন্তু অবশ্যই সেই ডিমান্ড অনুযায়ী কি বাকি জিনিস চিন্তা করা লাগবে যে কিভাবে হচ্ছে ট্রেনিংগুলো দিব, কাজগুলো কিভাবে হবে, এটার সঙ্গে অবশ্যই কি স্কিল ডিমান্ডটা ম্যাচ করা লাগবে। বোঝা গিয়েছে? এরপর হচ্ছে ইকুয়াল অপরচুনিটিস, আপনার সমান সুযোগ থাকা লাগবে। সমান সুযোগটা কি? সমান সুযোগ হচ্ছে অবশ্যই কি আপনি যে ট্রেনিংগুলো দিচ্ছেন সেই ট্রেনিংগুলো যেন প্রত্যেকটা গ্রুপ পায়, প্রত্যেকটা জেন্ডারের লোকজন পায়, প্রত্যেকটা বয়সের লোকজন পাবে, যখন কিনা কোনো রকম ভেদাভেদ হবে না, সবাই এই ট্রেনিংগুলো নিতে পারবে, সবাইকে সে সুযোগটা দেওয়া হবে, তখনই বলা হচ্ছে যে ইকুয়াল অপরচুনিটিস গুলো সমান হবে। ঠিক আছে, সবার জন্য। বোঝা গিয়েছে? তো এই তিনটা হচ্ছে অবশ্যই সবাই মাথায় রাখবেন যে কি প্রিন্সিপালস অফ এনএসডিপি কি প্রিন্সিপাল গুলো কি রেসপন্সিবিলিটি শেয়ার করা, স্কিল ডিমান্ড অনুযায়ী কি, তারপরে হচ্ছে ট্রেনিং গুলো হচ্ছে সাপ্লাই করা, এরপরে হচ্ছে কি সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া লাগবে। সে সবার মধ্যে কারা, সেটা হচ্ছে অবশ্যই কি যে কোনো জেন্ডার হবে, যে কোনো গ্রুপ, যেন বললাম গ্রুপ বললাম, জেন্ডার বললাম, আচ্ছা যে কোনো এজ। ঠিক আছে, যখন কিনা আমরা এরকম কোনো ব্যারিয়ার রাখবো না, সবকিছু সমানভাবে সুযোগটা দিতে পারছি, তখন কি ইকুয়াল অপরচুনিটিস বলা হবে সেটা। ঠিক আছে, সো ক্লিয়ার এই তিনটা পয়েন্ট? জি ম্যাম, ক্লিয়ার। এবার আসেন হচ্ছে এনএসডি এর ক্ষেত্রে 2018 সালে যে অ্যাক্টটা ছিল, সেই অ্যাক্টে কোন কোন বিষয়গুলো ছিল, এখানে অলরেডি হচ্ছে প্রথম দিকে কিছু জিনিস আমরা পড়ে ফেলেছি, এটা হচ্ছে আপনারা একটু পড়ে নিবেন। ঠিক আছে, পড়লে বাকিটুকু আপনারা বুঝতে পারবেন যে কি কি করা লাগবে। ইকুইটি পলিসিটা পড়াচ্ছি না, এটা হচ্ছে আপনাদের আরেকটা মডিউল যেটা আছে ওখানে আমার আলোচনা করাই লাগবে, সো আর পড়ালাম না। এখানে আসেন হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট। এবার আসেন সেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর কথা বলেছিলাম না, এখন আমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট কি বলে এবার একটু দেখেন। এই 5টা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে পয়েন্ট আউট করেছি যে এই 5টা আমাদের অ্যাপ্রেন্টিসশিপ লতে বলা হয়েছে। কি সেটা দেখেন, প্রথমটা হচ্ছে যে দ্য লেন্থ অফ ট্রেনিং। অ্যাপ্রেন্টিসশিপ একটা দেওয়া আছে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং গুলো কত দিনের হবে, কয় মাসের হবে, যে কতদিন হবে সেটা হচ্ছে কি লেন্থ অফ ট্রেনিং এর লেন্থটা কতদিন হবে সেই বিষয়টা থাকবে। এরপরে একটা আরো কি বলছে যে টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, অবশ্যই কি কোন টাইপের ট্রেনিং হবে, কত দিনের হবে, অ্যামাউন্টটা কত রাখা লাগবে, ঠিক আছে, সেগুলো যেন ইনস্ট্রাকশনের সঙ্গে মিল থাকে। এরপরে হচ্ছে সুপারভিশন অফ দ্য অ্যাপ্রেন্টিস।
অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এ যখন কিনা অ্যাপ্রেন্টিসরা আসবে ট্রেনিংটা নেওয়ার জন্য তাদেরকে অবশ্যই ভালোভাবে সুপারভাইজ করা লাগবে, খেয়াল করা লাগবে তারা কি কাজগুলো ঠিকমতো করছে কিনা, শিখছে কিনা। এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেশিওস অফ অ্যাপ্রেন্টিসেস টু রেগুলার ওয়ার্কার। অবশ্যই আমাদের এই অ্যাপ্রেন্টিসদের হচ্ছে রেশিও যেটা আছে সেটাকে বাড়াতে হবে। কেন? কারণ যখন কিনা তারা স্কিল্ড ওয়ার্কার, তারা যখন কিনা হচ্ছে মানে এভাবে কাজ শিখবে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর থ্রুতে কাজ শিখবে, তখন কি কাজের মান বাড়বে না? সেজন্য এরপরে বলা হচ্ছে যে অ্যাপ্রেন্টিস সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসিডিওর। অ্যাপ্রেন্টিসদেরকে কিভাবে সিলেক্ট করা হবে, তাদেরকে কিভাবে হচ্ছে ট্রেনিং এ রিক্রুট করা হবে, এই পুরো প্রসেসটা হচ্ছে কি আমাদের অ্যাক্টে বলা হয়েছে। অবশ্যই এটাকে নির্ধারণ করে তারপরে যেন আমরা ট্রেনিং গুলো দিয়ে থাকি। ঠিক আছে, এবার আসেন আচ্ছা, এই স্লাইডটা তো একটা ভুল আছে, এই জন্য এটা দেখাতে চাচ্ছিলাম, এটা যে আমি রেডি করবো ভুলে গেলাম। এই জায়গাটাতে যে ভুলটা আছে আমি একটু বলে দিই। ইন্ডাস্ট্রি অনুযায়ী কি আমি বলেছিলাম যে সিএস এর ইউনিট কি জব না, এলিমেন্ট কি টাস্ক না, আর পারফরমেন্স ক্রাইটেরিয়া কি টাস্ক এলিমেন্ট। বোঝা গিয়েছে? মনে পড়েছে? এবার আসেন সিএসটা কি। সিএস এর অনুযায়ী ওই যে জবটা কি ইউনিট অফ কম্পিটেন্সি না, টাস্কটা কি এলিমেন্ট না, টাস্ক এলিমেন্ট কি পারফরমেন্স ক্রাইটেরিয়া না। জি। এবার আসেন এখানে ক্যাড হবে না, এখানে সিবিসি হবে, কম্পিটেন্সি বেসড কারিকুলাম। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি অনুযায়ী আমরা বুঝে থাকি যে একটা ইউনিট হচ্ছে একটা জব, এলিমেন্ট হচ্ছে টাস্ক, আর পিসি হচ্ছে টাস্ক এলিমেন্ট। সিএস অনুযায়ী কি আমরা দেখতেই পাচ্ছি যে ইউনিট অফ কম্পিটেন্সি, এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া, এটাই কি ইন্ডাস্ট্রি অনুযায়ী জব, টাস্ক এবং টাস্ক এলিমেন্ট। সিবিসি অনুযায়ী কি হবে বলেছিলাম, এখন বলা হয়নি, সরি। সিবিসি অনুযায়ী হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সিটা যখন কিনা সিবিসি তে আসবে, সিবিসি কি কম্পিটেন্সি বেসড কারিকুলাম, এখানে একটু ভুল আছে, ক্যাড আছে, ক্যাড না, ক্যাড অন্য জিনিস, একটু কারেকশন করে নিয়েন হ্যাঁ সবাই। আচ্ছা, ইউনিট অফ কম্পিটেন্সিটা যখন কিনা আমি সিবিসি তে নিয়ে আসবো তখন ইউনিট অফ কম্পিটেন্সি হয়ে যাবে কি মডিউল। কোন মডিউল সেটা? এলিমেন্ট গুলো কি হয়ে যাবে, লার্নিং আউটকাম হয়ে যাবে, দেখালাম না একটু আগে। পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো কি হয়ে যাবে, জাস্ট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে যাবে। পিসি যেগুলো আছে যখন কিনা এই সিবিসি তে আসবে তখন সেটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন ক্যাটটা বুঝাই দিই, তাহলে আপনারা এই ভুলটা বুঝতে পারবেন। ক্যাটটা কি? ক্যাড হচ্ছে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, যেটা কি জাতীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত একটা স্পেসিফিকেশন, যেটা কিনা কি একটা কোর্সকে, অর্থাৎ একটা কোর্সে আমরা কোন কোন জিনিসপত্র রাখবো, যেটা রাখলে হচ্ছে কি কোন ধরনের টুলস ইকুইপমেন্ট, কোন ধরনের মেটেরিয়ালস, যেগুলো থাকলে কি আমাদের ট্রেনিংটা আমরা ঠিক মতন ডেলিভার করতে পারবো। ঠিক আছে, ক্যাডে কিন্তু আপনাদের একটা কোর্সের জন্য, এখন সাপোজ আপনারা ধরেন হচ্ছে একটা নতুন অকুপেশনে কাজ করতে চাচ্ছেন, হচ্ছে নতুন অকুপেশনে আমার ইনস্টিটিউশনে ট্রেনিংটা হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে, ওইটার যে ক্যাড গুলো হচ্ছে এনএসডি তৈরি করে দিয়েছে, সাপোজ সেটা হতে পারে প্লাম্বিং এর, সাপোজ সেটা হতে পারে বেকিং এর, হতে পারে হচ্ছে ইআইএম এর, হতে পারে কম্পিউটার অপারেশন। তার মানে এটার যখন ক্যাডটা আমরা নামাবো, নামিয়ে দেখবো হচ্ছে যে ক্যাডের মধ্যে সব লেখা আছে যে কোন কোন রিসোর্স লাগবে, কোন কোন ইকুইপমেন্ট লাগবে, কোন কোন টুলস লাগবে, এই কোর্সের জন্য ট্রেনার কারা হবে, সেই ট্রেনারদের কোয়ালিফিকেশন কি হবে, অ্যাসেসর কারা হবে এবং অ্যাসেসরদের কোয়ালিফিকেশন কি হবে, এক্সেট্রা আরো অনেক কিছু। ঠিক আছে, বোঝা গিয়েছে ক্যাডটা কি? তার মানে আপনাকে যখন কিনা হচ্ছে আপনি কোন একটা ইনস্টিটিউশন ওপেন করতে যাচ্ছেন, যদি নতুন কেউ ওপেন করতে যান, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রাখা লাগবে যে একটা কোর্সের জন্য যা যা জিনিসপত্র বা যা যা সেট আপনি দিবেন, ওটা ট্রেনিং এর জন্যই তো আপনি ইয়ে করতে চাচ্ছেন। তাহলে এই ডিটেলস গুলো আপনি কোথায় পাবেন? এগুলো পাবেন হচ্ছে আপনি
ক্যাডেট থেকে, কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টস। এনএস যে কোনো কোর্সের জন্য অ্যাপ্রুভাল নিতে গেলে আপনাদেরকে অবশ্যই কি ক্যাট পড়ে সেই অনুযায়ী সেট আপটা দিতে হবে আপনাদের ওয়ার্ক প্লেসে। তাহলে কি যখন কিনা ভিজিট করতে আসবে তখন কিন্তু দেখবে যে সব আছে, তার মানে কি অ্যাক্রিডিটেশন পাওয়াটা ইজি হয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? এখানে পাবলিক সেক্টরের টিভেট প্রোভাইডার কারা আছে এখানে তাদের লিস্ট দেওয়া আছে। এরপর হচ্ছে টিভেটের প্রোভাইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা আছে এখানে সবগুলো নাম দেওয়া আছে, ঠিক আছে? আপনারা সবাই একটু নামগুলো দেখে নিন, অনেক সময় আমরা নামগুলো হচ্ছে জানি না যে কোথায় কি কাজ হচ্ছে। এখানে যারা কিনা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যান্ড এনজিও যারা কাজ করছে তাদের লোগোগুলো দেওয়া এবং নামগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাটলিস্ট আপনাদের আইডিয়া থাকবে যে কোনগুলো এনজিও, কোনগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, সেই জন্য। এখানে আর দুইটা টপিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তারপর আপনাদের এই মডিউলটা শেষ। তার মধ্যে থেকে হচ্ছে প্রথম যেটা আমাদের ক্লায়েন্ট কারা, একজন একটু পড়েন তো। Who are the clients in the event? হুম, Individuals, learner, students, trainees, candidates for assessment, industry, training and assessment organization, government departments. গুড স্যার, থ্যাংক ইউ স্যার। ইন্ডিভিজুয়াল লার্নার মানে কি? যারা আমাদের কাছে শিখতে আসছে, আপনারা এখন আমার কাছে শিখতে এসেছেন, তার মানে সরাসরি যারা শিখতে আসে। রাইট, তার মানে আপনারা হচ্ছেন কি আমার এখন ক্লায়েন্ট। এরপরে হচ্ছে কি স্টুডেন্টস, ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু কি টিভেটের ক্লায়েন্ট। একটা মিনিট একটু হোল্ড করুন প্লিজ।
সরি, হ্যাঁ আমার একটা ফোন এসেছিল, সরি। আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়াল লার্নার যারা, তার মানে হচ্ছে আপনারা যে এখন ট্রেনিং করছেন, আপনারা হচ্ছে ইন্ডিভিজুয়াল লার্নার আমার জন্য, তো আপনারা আমার ক্লায়েন্ট। স্টুডেন্টস হচ্ছে যারা কিনা ডিপ্লোমা করছে, তারাও কিন্তু হচ্ছে কি আমাদের টিভেটের ক্লায়েন্ট। ট্রেনিজ যারা কিনা এই যে ট্রেনিং করবে, অর্থাৎ বিভিন্ন ট্রেনিং এর জন্য, যেমন আপনারা এখন একটা ট্রেনিং করছেন, দ্যাট মিনস হচ্ছে আপনারাও কিন্তু এখানকার ক্লায়েন্ট টিভেটের। এরপরে হচ্ছে যে ইন্ডাস্ট্রির যে পার্সনরা সিএস গুলো রেডি করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে যারা কিনা এসে টুলস গুলো ডেভেলপ করছে, তারাও কিন্তু টিভেটের ক্লায়েন্ট। এরপরে হচ্ছে বিভিন্ন ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এসটিপি গুলো, এরাও হচ্ছে আমাদের টিভেটের ক্লায়েন্ট। আর কারা আছে? গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা আছে, বিভিন্ন গভর্নমেন্টের যারা ডিপার্টমেন্ট যেগুলো আছে, যারা কিনা হচ্ছে প্রতিনিয়ত কি টিভেটের সঙ্গে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রজেক্টে, ঠিক আছে, সবাই হচ্ছে কি আমাদের টিভেটের ক্লায়েন্ট। অর্থাৎ টিভেটের যারাই কিনা কন্ট্রিবিউট করছে, সবাই হচ্ছে কি আমাদের টিভেটের ক্লায়েন্ট লিস্টে আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের টিভেটের বেনিফিশিয়ারিজ কারা, হু আর দ্য বেনিফিশিয়ারিজ? এই সুবিধা ভোগ কারা করছে? সুবিধা ভোগ হচ্ছে তারা করছে যারা কি এখান থেকে শিখছে, ট্রেনিং গুলো নিচ্ছে, তার মানে কি লার্নার্স। প্রথমে 1 নাম্বারটা হচ্ছে আমাদের বেনিফিশিয়ারিজ, তারা হচ্ছে লার্নার্স। এরপরে যারা টিভিতে কাজ করছে বিভিন্ন অকুপেশনে, বিভিন্ন জায়গায়, তারা হচ্ছে কি ওয়ার্কার্স। এই ওয়ার্কার্সরা কি আমাদের বেনিফিশিয়ারিজ, অর্থাৎ সুবিধা ভোগ করছে এনারা। এরপরে হচ্ছে যে যারা কিনা হচ্ছে এমপ্লয়ি যারা আছে, বিভিন্ন ট্রেনিং সেন্টারে যে এমপ্লয়িরা আছে, সেই এমপ্লয়ার্স অর্থাৎ মালিক পক্ষ যারা আছে, তারাও কিন্তু হচ্ছে কি সুবিধা ভোগ করছে। কিভাবে? ট্রেনিং অর্গানাইজেশন চলছে, এই ট্রেনিং এর থ্রুতে কি তারা বিভিন্ন প্রজেক্ট পাচ্ছে, বিভিন্ন প্রজেক্টের থ্রুতে কি তাদের আর্নিংটা হচ্ছে না, তার মানে কি সুবিধা ভোগ হচ্ছে তাদের। এরপরে কি? সোসাইটি, অর্থাৎ সমাজের সবাই যারা আছে, যারা কিনা হচ্ছে জাতির উদ্দেশ্যে কাজ করছে, তারা সবাই হচ্ছে কি আমাদের টিভেটের এই কাজের থেকে কি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করে। এরপর হচ্ছে কি নেশন, লাস্ট ওয়ান হচ্ছে যে জাতি। সোসাইটি থেকে হচ্ছে, অর্থাৎ সমাজ থেকে হচ্ছে কি আমাদের পুরা জাতি, আমরা যারা কিনা হচ্ছে যে কোনো জায়গায় আছি না কেন, পুরা নেশনটা হচ্ছে কি আমাদের এই যে বিষয়গুলো যে আমরা যখন কিনা হচ্ছে বিভিন্ন ট্রেনিং গুলো হচ্ছে, বিভিন্ন অপরচুনিটি গুলো আসছে, সেই থ্রুতে কি আমরা বিভিন্ন অ্যাচিভমেন্ট মানে অ্যাচিভ করতে পারছি। ওই অ্যাচিভমেন্ট গুলোই হচ্ছে কি আমাদের জন্য কি আমরা যখন কিনা জাতির জন্য কাজ করে থাকি, বা বিভিন্ন ধরনের প্রজেক্টের থ্রুতে কি বিভিন্ন কিছু শিখতে পারি, পরবর্তীতে কি ওইগুলো নিয়েই তো পরবর্তীতে কাজ করি। যখন কিনা কাজ করছি, তার মানে হচ্ছে কি আমরা লার্নার হিসেবে শেখার পরে জাতিকে কিছু কন্ট্রিবিউট করছি, ঠিক আছে। আপনারা যারা কিনা ট্রেনার এবং অ্যাসেসর হবেন, পরে কি এই নেশনের উদ্দেশ্যেই তো কাজ করবেন, সেটা ট্রেনিং এ হোক, অর্থাৎ ট্রেনিং এ হোক, বা হচ্ছে কোনো ট্রেনিং অর্গানাইজেশনের থ্রুতে হোক, ট্রেনিং দিয়ে হোক, বা হচ্ছে অ্যাসেসমেন্টে যে অ্যাসেসর হিসেবে হোক। আরো তো হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানার হবেন, টুলস ডেভেলপমেন্টের কাজে যাবেন। তার মানে হচ্ছে কি আপনারা কন্ট্রিবিউট করছেন আপনাদের এই কাজগুলো শিখে জাতির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের এই মডিউলটা এখানে শেষ হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি আছেন তো? না, আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, আমি মিউট করেছিলাম তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ম্যাম, হ্যাঁ বলেন। আমাদের যেরকম কোশ্চেন গুলো আজকে দিয়েছেন, হুম, ওইটা যেটা আমরা যে মডিউলটা আমরা পড়লাম, ওখান থেকেই তো সব কোশ্চেন, তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত ওই কিন্তু কোশ্চেনটা তো, এই মডিউল থেকে, হ্যাঁ, তাও হ্যাঁ, ওই ওই মডিউলের মডিউলের মনে হয় বাইরে 2-3 পেজ, সব না। ও সব না। না, আরো পরে আছে। এটা শুধু গতকাল যে পার্টটুকু পড়ানো হয়েছে সেই অনুযায়ী কোশ্চেনটা করা, হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি জানতে চাচ্ছিলাম ম্যাডাম, ঠিক আছে। মানে যেটা আমরা পড়ে, মানে যেটা হয়ে গেল ওইটার হুম, উপরেই কোশ্চেনটা শুধু, তো না? রাইট, হ্যাঁ। জি 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 ম্যাম। আর আজকে যে মডিউলটা আমাদেরকে পড়ালেন, এটার কোশ্চেন ওখানে ম্যাম, নেই? আজকে ওই সেম মডিউলই পড়ছেন আপনারা, শুধু হ্যাঁ টপিক গুলো হচ্ছে ডিফারেন্ট টপিক ছিল, হ্যাঁ। মডিউল সেম ছিল। আমি কিন্তু বলেছিলাম যে 1 নাম্বার মডিউলই চলছে আপনাদের। জি ম্যাডাম, এই যে তাহলে আজকের নেক্সট যে টপিকে টপিক কি গুলা আছে? ছিল, এই টপিকের কোশ্চেন ওখানে নাই তো না ম্যাম? না না, ওখানে নেই, ওটা আবার পরের দিন আমি দিব। ঠিক আছে ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে?
ম্যাডাম আমার একটা কোয়েশ্চেন ছিল, ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে এটা কোন এই মডিউলটার কোন কম্পিটেন্সির মধ্যে পড়ছে, মানে কোন সিএস এর আন্ডারে পড়ছে? এটা নাম্বার 1 ইউনিট কোড এন্ড টাইটেল জবে, আমি আসলে ক্লিয়ার না বিষয়টা। আপনি এখন জিনিসটা মাথায় রাখেন যে আপনাদের এই যে সিবিএলএম, যেটা সিবিএলএম এর যে মানে সিবিএলএম মডিউল ইউনিট সব একই নাম, সিএস অনুযায়ী বলা হয় ইউনিট, আর ওই ইউনিটেই হচ্ছে কি মডিউলটা হচ্ছে, অর্থাৎ সিবিএলএমটা তৈরি করা হচ্ছে। ম্যাডাম আমাদের তো 12টা মডিউল, তাই না? রাইট, 12টা মডিউল মানেই হচ্ছে 12টা ইউনিট, 12টা ইউনিট মানে 12টা সিবিএলএম। আচ্ছা, তাহলে আমাদের যে 12টা মডিউল তার মধ্যে আমাদের একটা মডিউল আমরা আজকে কমপ্লিট করলাম, সেটা হচ্ছে প্রথমটা। জি জি, যেটা কিনা এবং 12টা ইউনিটের ওয়ান ইউনিট আমরা আজকে মানে শেষ করলাম, একটা ইউনিট শেষ করলাম। এখন তাহলে বাকি আছে কয়টা? 11টা মডিউল। ম্যাডাম আপনি বলেছিলেন 11টা ইউনিট 12টা মডিউল বলেছিলেন। হ্যাঁ, তার মানে হচ্ছে সিএস অনুযায়ী 11টা ইউনিটের আজকে একটা শেষ হয়ে গেল, আরো 10টা বাকি আছে। মডিউল হচ্ছে আপনাদের একটা শেষ হলো, এখনো 11টা বাকি আছে। হ্যাঁ, আপাতত আপনারা ইউনিটটাই মনে রাখেন, মডিউল মনে রাখতে চান না, কারণ আমি আপনাদের ওই একটা মডিউল যেটা কিনা হচ্ছে টেকনিক্যাল আর প্রফেশনাল পার্ট, যেটা দুইটা একসাথে পড়াও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আরেকটা কোয়েশ্চেন, আমি আসলে আমার স্কিলের মানে আমার অকুপেশনের যে ইয়েটা হচ্ছে যে সিএসটা আমি এখনো নামাতে পারিনি। যেমন যেমন আমার আমার অকুপেশন তো হচ্ছে কেয়ার গিভিং, তাহলে আমি এখানে কি সাবজেক্টটা দিব কেয়ার গিভিং সিএস? অকুপেশন কেয়ার গিভিং, অকুপেশন কেয়ার গিভিং ডকুমেন্ট হচ্ছে সিএস। আচ্ছা, আর সিবিএলএম তো আপনি আমাকে প্রোভাইড করেই দিয়েছেন, এই যে যেটা আমরা পড়লাম আজকে এটাই তো সিবিএলএম। জি ম্যাম, জি, থ্যাংক ইউ। স্যার আপনি কি আছেন? সিএসটা, জি স্যার। ও সিএসটা দেখাবো, রাইট? নাজিম স্যার আপনি কি আছেন স্যার? হ্যাঁ জি ম্যাডাম আমি আসছি, জি বলেন। স্যার আগামী দিন তো সেশন থাকবে নাকি, একটু কাইন্ডলি একটু ওনাদেরকে ক্লিয়ার করেন প্লিজ। আর আপনি একটু স্ক্রিনটা দেখতে থাকেন। স্যার বলেন। এই সপ্তাহে আমরা কয়দিন ক্লাস নিলাম? সরি, সেশন কয়টা হলো আমাদের? রবি, সোম, মঙ্গল, 3 দিন হয়ে গিয়েছে। 3 দিন। আমাদের প্ল্যানে ছিল 4 দিন, তাই না? ইয়েস স্যার। আমরা 4 দিন নেই, তারপরে আমরা বলি কি অবস্থা। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের আগামী দিন সেশন আছে, ঠিক আছে? জি। সো কন্টিনিউ না নিয়ে একটা দিন মাঝখানে গ্যাপ দিলে ভালো হতো না? ম্যাম আমরা তো পড়াটা আমাদেরকে তো পড়তে হবে, না পড়লে তো আমরা আগাইতে পারবো না। ম্যাম যেহেতু আমাদের একটা সিবিএলএম শেষ হয়েছে, সেটা একটা দিন তো গ্যাপ দেন, বা একটা দুইটা দিন গ্যাপ দেন, পরে একটা সিবিএলএম ধরেন। ম্যাডাম আপনি চাইলে আগামী কালকে ই করে মানে হেল্ড আপ করে যদি নেক্সট মানে পরের দিন নেওয়া যায় কেমন হয়? স্যার আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে আমরা অফ রাখি এবং আগামীকালের পরের দিন আমরা ক্লাসটা নেই। শুক্রবারে নেওয়া যায় না? ম্যাডাম অ্যাজ পার ইউর শিডিউল, মানে আমাদের সাইড থেকে আমাদের কোনো ইস্যু নাই, আপনি যে কোনো একটা দিনে আপনি ই করতে পারেন, ফ্রাইডে বলেন থার্সডে বলেন, কিন্তু ওনারা চাচ্ছে সবাই একটা দিন গ্যাপ দিতে। আমার মনে হয় একটা দিন গ্যাপ দিলে ভালো হয় সবার জন্য। স্যার রাইট নাও দেয়া যাবে, বাট আই ডোন্ট নো এটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা, বিকজ আমার একটা ব্যাচ আছে। না তা এই সপ্তাহের জন্য, পরে আমরা একটা ডেট ফিক্সড করে আমরা গ্রুপে দিয়ে দেবো। জি ঠিক আছে স্যার, সমস্যা নেই। বলে দেন নেক্সট বৃহস্পতিবার দিন হচ্ছে আপনাদের সেশন, ঠিক আছে? আচ্ছা, যে স্যার এই যে হচ্ছে এনএসডি পোর্টাল, হ্যাঁ এনএসডি স্কিল পোর্টালে যে হচ্ছে, আচ্ছা কোথায় গেলাম সেটা তো না দেখলে কিভাবে বুঝবে? আমার তো এখানে অলরেডি দেওয়া ছিল, এই জন্য এনএসডি এর এখানে যাবেন হচ্ছে স্কিল পোর্টালে। আপনারা স্কিল পোর্টালে যাওয়ার পরে ইন্টারফেসটা থাকবে হচ্ছে দেখি নতুন একটা ইন্টারফেস করি।
এই হচ্ছে এনএসডিএল স্কিল পোর্টাল, এই হচ্ছে ইন্টারফেসটা থাকবে। এখান থেকে আমরা যাব হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেটেরিয়ালস, দেন হচ্ছে এখানে ডকুমেন্ট টাইপে যাবেন হচ্ছে সিএস, এরপর আপনার অকুপেশনটা দিবেন। অকুপেশনটা কি স্যার আপনার? আরএসসি। এখানে ইয়ে হবে কি বলে রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন আরএসসি দিয়ে এখানে সার্চ দিবেন, ঠিক আছে? আরএসসি দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে আপনার সিএসটা কোনটা, 1 না 2। এখানে অ্যাকশন, দ্যাট মিন্স হচ্ছে এখানে ডাউনলোড করার অপশন থাকবে, এখানে ডাউনলোড দিয়ে দিলে আপনার সিএস ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার তাহলে আমি এখন সেশনটা করছি, ঠিক আছে? ইনশাআল্লাহ পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার দিন হচ্ছে আমাদের সেশন থাকবে, তো সবার সময় মতো 9টার দিকে জয়েন করে যাবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম।